Presentation of Civil 21DA. Course title, Geotechnical Engineering 1. Course code, CEN 341. Presentation on clay mineralogy. Namaskar, a very good morning, my respective teachers and all of my fellow classmates. I am Nilo Chakraborty, my ID is CEN 02106666. Today our discussion topic is our clay mineralogy and I am going to present a consequence of it to you. So let's start with the name of God. Please pardon my mistakes. First of all, clay mineralogy. Clay mineralogy জিনিসটা যদি আমরা বুঝতে হয় তাহলে আমাদেরকে আগে clay জিনিসটা সম্পর্কে ভালোমতো জানতে হবে। যেটার জন্য আমরা কিছু চিত্র দেখব, আমরা আমাদের পরবর্তী বিস্তারিত আলোচনা করব। ক্লেটা আসছে কোথা থেকে? প্রথম থেকে শুরু করি একেবারে। প্রথমত হচ্ছে সয়েল। সয়েলকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কোর্স গ্রেন সয়েল, একটা ফাইন গ্রেন সয়েল। এটাকে আবার কিছু সাব ডিভিশনে ভাগ করব। যেমন কোর্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের গ্রাভেল, একটা স্যান্ড এবং ফাইনকে দুই ভাগে সিল আর ক্লে। এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা নাম লেখা হয়েছে, গ্রাভেল, স্যান্ড, সিল এবং ক্লে। এগুলো সবগুলোই মিনারেলস দিয়ে তৈরি। তো এখন হচ্ছে যে আমাদের যে গ্রাভেল, তার মধ্যে গ্রাভেল, স্যান্ড এবং সিল এগুলো হচ্ছে মূলত রক ফর্মিং মিনারেলস দিয়ে তৈরি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোয়ার্টার্স আছে, ফেলসপার আছে। তো এখন এই যে আমরা যে উদাহরণগুলো দিলাম, এগুলোর কারণে আমাদের কিছু প্রপার্টিজ আছে, ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ, গ্রাভেল, স্যান্ড এবং সিল। এগুলোর মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষণীয় হবে কিনা তা আমাদের জানতে হবে। যেহেতু এগুলো কোয়ার্টার্স এবং ফেলসপার এগুলো হচ্ছে যে আমাদের রক ফর্মিং মিনারেলস, এর ফলে কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কেন এগুলো প্রাকৃতিকভাবে অনেক শক্তিশালী এবং এগুলো হচ্ছে যে ইলেকট্রিক মানে হচ্ছে এটা চার্জ বহন করে না, নেগেটিভ চার্জটা বহন করে না। দেন আসতেছে আমাদের ক্লে পার্টিকেল। ক্লে জিনিসটা কি? যখন আমাদের রক ফর্মিং মিনারেলসকে আমরা কেমিক্যাল ওয়েদারিং করব, কেমিক্যাল ওয়েদারিং করার ফলে আমাদের ক্লে পার্টিকেলটা হবে না। ক্লে পার্টিকেলটা ক্লে পার্টিকেলটা তো অনেক ছোট, এটা তো বুঝে যাবে না। এটা আমি আনুষ্ঠানিক যন্ত্রের মাধ্যমে দেখি, এটা কিছুটা ফ্ল্যাকি শেপের মতো হবে, সামথিং লাইক দ্যাট, ফ্ল্যাকি শেপ। তো এখানে যে আমাদের বলছে কেমিক্যাল ওয়েদারিং, এটা মূলত হচ্ছে একটা প্রসেস, এরকম ফিজিক্যালি, বায়োলজিক্যালি এবং কেমিক্যালি যখন আমাদের গঠনের এবং স্ট্রাকচারে যখন পরিবর্তনটা হবে ক্লে, তখন আমরা এটা করব ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং। দেন হচ্ছে আমাদের এই যে সয়েল পার্টটা আছে, এটা আমরা বলি যে এখানে তো ক্লে মিনারেলস আছে। এখন এই যে ক্লে মিনারেলস যে আছে, এটার জন্য তো আমাদের কিছু এখানে বৈশিষ্ট্য থাকার কথা। ফার্স্ট অফ অল বৈশিষ্ট্যটা কি? এটা প্লাস্টিসিটি। দেন হচ্ছে যে আমাদের যে এই যে এটার গঠন ক্ষমতা এটা অনেক বেশি, কিন্তু সবগুলো ক্লে সাইজ তো আর একরকম হতে পারবে না, কিছু ভিন্ন আছে সাইজ অনুসারে। তো এখন আমরা দেখব যে কি পরিমাণ, মানে কোনগুলা কি ধরনের সাইজ, কোনটাকে আমরা ক্লে মিনারেলস বলবো, কোনটাকে আমরা ক্লে পার্টিকেলস বলবো। মূলত একটা বড় রককে যদি আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে গ্রেইন করি এবং এটার মান যদি আমরা 0.002 এর নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা পাবো যে হচ্ছে ক্লে সাইজ মিনারেলসগুলো। তো এতে করে কি হয়? এতে করে আমাদের যে ক্লে মানে নট ক্লে, মানে এটা হচ্ছে আমাদের ক্লে শিট, আর এটা হচ্ছে যে আর যেগুলো ছোট ছোট আছে এগুলো হচ্ছে ক্লে বলতে পারি, কিন্তু এগুলোর মধ্যে আমাদের এই বৈশিষ্ট্যটা, ক্লে মিনারেলসের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। কেন পাবে না? কারণ এগুলো প্লাস্টিসিটি ধর্ম প্রদর্শন করবে না। তাহলে আমরা উপরোক্ত পরিচালনা শেষে আমাদের বলতে পারি যে ক্লে মিনারেলসটা আমাদের গ্রাভেল, স্যান্ড এবং সিল থেকে আলাদা। কিভাবে আলাদা? কেন এটা তড়িৎ পরিবহন করে। দেন হচ্ছে এটার কিছু প্রবলেমস আছে, ইঞ্জিনিয়ারিং দিক থেকে দেখতে গেলে কিছু প্রবলেমস আছে। যেমন হচ্ছে এটা অধিক পরিমাণ পানির ফলে আমাদের যে সয়েলটা আছে, এটা হচ্ছে আমাদের আয়তনটা বেড়ে যাবে। আবার আয়তনটা কমবে, কখন কমবে? ভলিউমটা কমবে যখন হবে এটা ড্রাই হবে। দেন হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের উপরের আলোচনা থেকে মানে আমাদের ক্লে মিনারেলসটা আমাদের বরাবর হয়েছে। দেন আমরা যাব ক্লে মিনারেলসের মধ্যে আমাদের কিছু টাইপস আছে। টাইপসগুলো কি? কেরোনাইট ক্লে, মন্টমোরিলানাইট ক্লে এবং ইলাইট ক্লে। এগুলো পরবর্তীতে আমাদের আরো গ্রুপের দলের মানুষজন এগুলো বর্ণনা করবে, কিন্তু আমরা পরবর্তীতে যাবো এখন বেসিক যে জ্ঞানটা আছে, শীট, অ্যাটমিক শীট, বেসিক অ্যাটমিক শীটটাতে। দুইটা ফান্ডামেন্টাল শীটের মাধ্যমে তৈরি হয়, একটা হচ্ছে সিলিকা আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। সিলিকাকে আমরা কি বলতে পারি? সিলিকাকে আমরা বলতে পারি সিলিকা, অ্যালুমিনিয়াম। আচ্ছা, এবার এই যে দুইটা যে আমাদের ফান্ডামেন্টাল শীট আছে, এগুলো তো বিভিন্ন ধরনের বন্ড দিয়ে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সিলিকাটা থাকে। সিলিকার বন্ডটা খানিকটা আমাদের যেহেতু ট্রাপিজয়েডাল, এটা মানে টেট্রাহেড্রাল, এটা মূলত হচ্ছে চতুষ্কোণ। চতুষ্কোণ মানে কি? চতুষ্কোণ মানে এটা চারটা হাত থাকবে। চারটা হাত থাকবে। এখন মাঝ বরাবর মিড পয়েন্টে যখন আমি সিলিকা আয়ন দিব এবং চারপাশে যখন অক্সিজেন আয়ন থাকবে, তখন এটা একটা বন্ড গঠন করবে, টেট্রাহেড্রাল, এবং এই বন্ডটা মূলত এরকম দেখাবে যখন আমরা অনেকগুলা সিলিকা একসাথে যোগ করব।
তিনটা মাথা থাকবে, সবগুলাই আস্তে আস্তে তিনটা থাকবে এবং একটার সাথে একটা যোগ হবে। এগুলো যোগ হবে এভাবে। তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা পোর্শনটা দেখতেছি, এখানে তো আমাদের অক্সিজেন আয়ন উপরেরটা তো আমাদের ফিক্সড, কারণ এই কারোর সাথে আয়ন মানে লাস্টের যে ইলেকট্রন এটা প্রদান করতেছে না, শেয়ার করতেছে না, কিন্তু এইগুলো আমাদের ইলেকট্রনগুলো শেয়ার করতেছে। তো শেয়ারের ফলে এই যে প্রতিটা একটা একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে, এর ফলে এদের যে চার্জটা এটা -1 এ পরিবর্তিত হচ্ছে। তাহলে মোট আমাদের যে একটা ইলেকট্রিক চার্জ থাকে এটা আমাদের বের করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে অক্সিজেনে -2, আমাদের মাঝখানে আছে সিলিকা, এটার +4 এবং এখানে -1 -1 ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের -2 প্লাস +4 প্লাস -1 × 3 -1। এ থেকে আমরা বুঝতে পারি যে এই যে সিলিকা আয়নটা ঋণাত্মক সারফেস থাকে, মানে এর সর্বশেষ স্তরে -1 থাকে এবং এটা ঋণাত্মক সারফেস একটা চার্জ বহন করে, এবং এটা আমরা যখন ইন্ডিকেট করব তখন আমরা একে S দ্বারা ইন্ডিকেট করব। দ্যাটস অল, থ্যাংক ইউ। Assalamu alaikum sir. Hello everyone. My name is Mehbooba Kuli and my ID is CEN02106667. এখন আমি ডিসকাস করব বেসিক অ্যাটমিক শীটের আরেকটা পার্ট, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের শীট। আমরা যদি চিত্রটা দেখি, চিত্রটা আমরা দেখতে পাচ্ছি মাঝখানে সবসময় অ্যালুমিনিয়াম থাকে, অ্যালুমিনিয়াম থাকে আর চারপাশে হাইড্রোক্সাইড আয়ন থাকে। তাহলে চারপাশে বলতে হাইড্রোক্সাইড আয়নগুলো পাশাপাশি বসেন না। হাইড্রোক্সাইড আয়নগুলো সবসময় চারপাশে থাকে, যেগুলো বন্ড হিসেবে কাজ করে হচ্ছে কোর অ্যাটম। কোর অ্যাটমের মাধ্যমে ওরা অ্যালুমিনিয়ামের চারপাশে বন্ড হিসেবে কাজ করে। এগুলো চিত্রে যদি আমরা 3D ফিগার হিসেবে ধরি তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে। এদের টপ আর বটম সবসময় বৈশিষ্ট্য একই ধরনের বৈশিষ্ট্য ক্যারি করবে, তাদের একই ধরনের বৈশিষ্ট্য ক্যারি করবে, তাদের কোনো পাওয়ার বন্ডও সেম থাকবে, পাওয়ার বন্ডেরও কোনো চেঞ্জ হবে না। আবার আমরা যদি অন্যভাবে বলতে পারি তাহলে অ্যালুমিনিয়াম শীটকে আমরা আবার গিবসাইট শীট বলতে পারি। এটাকে আমরা এটা মূলত সিম্বলাইজ করা হয় জি দিয়ে, যেটা চিত্রটা আমরা এভাবে দেখলে বুঝতে পারতেছি যে এটা জি এর মতো হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you today. Assalamu alaikum everyone. I am Sadia Arfin. My ID is CEN670. এখন আমরা জানবো কেওলিনাইট ক্লে সম্পর্কে। আমরা মিনারেল ক্লের তিনটে টাইপের মধ্যে একটা টাইপ দেখতে পাই, সেটা হচ্ছে কেওলিনাইট ক্লে। এইটা আমরা নির্ণয় গুরুত্ব দিক থেকে সিলিকা টেট্রাহেড্রাল এবং অ্যালুমিনিয়াম অক্টাহেড্রাল সম্পর্কে জানছি, যেখানে আমরা টেট্রাহেড্রালকে জানি যে ট্রাপিজয়েডাল হয় এবং অক্টাহেড্রাল হচ্ছে অ্যালুমিনিয়াম অক্টাহেড্রাল হচ্ছে রেক্টেঙ্গুলার আকৃতির হয়। এই সিলিকা শীট এবং অ্যালুমিনিয়াম শীটটা নিয়ে আমাদের কেওলিনাইট ক্লেটা গঠিত। এটার থিকনেসটা হচ্ছে 7 mm হয় এবং এটাকে 1:1 মিনারেলও বলা হয়, কারণ এখানের মধ্যে একটা সিলিকা এবং একটা অ্যালুমিনিয়াম আছে, যেটা দুইটা মিনারেল, যার কারণে এটাকে 1:1 মিনারেল বলা হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। Assalamu alaikum everyone. My name is Mohammad Arif Hussain. My ID is CEN602106672. I will discuss about montmorillonite clay. It has three portions. One is tetrahedral, octahedral, and like a sandwich. One like a sandwich. It's 3-layer stack. Thickness of the stacks are 10 strong. এটা হচ্ছে 10 angstrom এর ব্যাসার্ধে হয়। এখানে হচ্ছে যে আমরা এটা স্ট্রাকচারালি আমরা দেখতে চাই, প্রথমে একটা সিলিকন থাকবে, তারপর হচ্ছে যে
কেবল শীট থাকবে, আবার হচ্ছে যে সেম এই দুটো মিলে হচ্ছে একটা স্যান্ডউইচ টাইপের গঠন করে থাকে। এখানে হচ্ছে আমরা যে স্যান্ডউইচটা বলছি এই ধরনের এটা একসাথে বন্ড করবে ওয়াটারের সাথে। এখানে হচ্ছে পজিটিভ আয়নের সাথে নেগেটিভ ওয়াটার যুক্ত হয়ে নতুন একটা গঠন তৈরি করবে। নেগেটিভ চার্জ সারফেস অফ সিলিকা shape attract water in the surface between two units. যখন বন্ধন গঠন করবে পজিটিভ এবং নেগেটিভ হয়ে এখানে হচ্ছে যে বন্ধনটা দৃঢ়ভাবে একটা গঠন তৈরি করবে। এটা তো মূলত দেখা যায় কি এখানে যেটা হচ্ছে হাই শ্রিঙ্কেজ ভ্যালু থাকে ক্লে প্লাটিফিল্টার এবং সুয়েলিং। এবং শ্রিঙ্কেজ জিনিসটা কি এবং সুয়েলিং জিনিসটা কি? শ্রিঙ্কেজ মানে হচ্ছে সংকুচন আর সুয়েলিং মানে প্রসারণ। যখন ওয়াটার মলিকিউলস গুলো হচ্ছে যে পার্টিকেলস মধ্যে থাকে না তখন হচ্ছে যে পানি পরিমাণ কম থাকে, তখন আমরা কি বলি এটাতে হচ্ছে যে শ্রিঙ্কেজ হচ্ছে। এবং সুয়েলিং কখন হচ্ছে যখন এর মধ্যে পানির পরিমাণটা থাকছে অর্থাৎ ফুলে ফেটে উঠছে, যেটাকে বাংলায় বলা হয়। এবং এই জিনিসটা আমরা যদি দেখতে চাই মূলত এই ধরনের হয়ে থাকে। এই ধরনের ক্লেগুলো যদি আমরা কনস্ট্রাকশন সেক্টর ব্যবহার করতে চাই, এগুলো হচ্ছে আমাদের হাই রিস্ক ভ্যালু থাকে, যার কারণে এগুলো আমরা পরীক্ষা করে চলি। ধন্যবাদ। Hello everyone, Namaskar sir. My name is Tushar Barua and my ID is CN0210665. Thank you Group 1 আমাদের থেকে দেওয়ার জন্য। তো আমরা জানি প্লে সাধারণত তিনটি ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে পিওলিনাইট, একটা হচ্ছে মনোমোলিনাইট, আর একটা ইলেক্ট প্লে। তো গ্রুপ 1 এর আরিফ এবং সাদিয়া আপনি অলরেডি পিওলিনাইট এবং মনোমোলিনাইট সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বলে গেছেন। এখন আমি আপনাদেরকে ইলেক্ট প্লে সম্পর্কে বিস্তারিত বলবো। আমরা জানি ক্লে এর সাধারণত দুই ধরনের লেয়ার থাকে, একটা হচ্ছে টেট্রাহেড্রাল শীট, একটা হচ্ছে অক্টাহেড্রাল শীট। তো এখানে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি এখানে টেট্রাহেড্রাল শীটটা সাধারণত প্রথমে টেট্রাহেড্রাল শীট, তারপর হচ্ছে আবার অক্টাহেড্রাল শীট, আবার টেট্রাহেড্রাল শীট একটা বন্ড তৈরি করেছে। আবার এখানে দেখতে পাচ্ছি আবার টেট্রাহেড্রাল শীট, আবার অক্টাহেড্রাল শীট, আবার টেট্রাহেড্রাল শীট বন্ড তৈরি করেছে। তো এখানে দুইটি বন্ডের মাঝখানে একটি পটাশিয়াম আয়ন আছে। তো এখানে আমরা জানি টেট্রাহেড্রাল শীটে সাধারণত মাইনাস আয়ন থাকে এবং আর টেট্রাহেড্রাল শীটে প্লাস। তো এখানে আমরা জানি প্লাস মাইনাসে সবসময় আকর্ষিত হয়, যার কারণে এই যে এখানে পটাশিয়াম আয়নটা আছে এটা আপনার দুইটা বন্ডে প্লাস মাইনাস হওয়ার কারণে দুইটা বন্ডে একত্রিত করে রাখা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পটাশিয়াম আয়ন আর ফিল্ড বিটুইন টু স্পেসিং, মানে তার মানে হচ্ছে এখানে যে মাইনাস আয়ন আছে এখানে মাইনাস আয়ন আছে, এই দুইটা মাইনাস আয়নকে প্লাস দ্বারা দুটোটাকে যুক্ত করে রাখছে। তারপর আমরা এখানে আরো জানি আপনার পটাশিয়াম ইলেক্ট ক্লে এবং মনোমোলিনাইট ক্লে প্রায় সেম। এদের মনোমোলিনাইটে এখানে সাধারণত তিনটা বন্ড, মানে তিন লেয়ারের সাথে দুইটা বন্ডের মাঝখানে পানি থাকে, আর এখানে ইলেক্ট ক্লের মধ্যে মাঝখানে পটাশিয়াম থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক আর ক্লাসিফাইড অ্যাজ ইন বিটুইন দোজ অফ পিওলিনাইট এবং ইলেক্ট এন্ড মনোমোলিনাইট। তার মানে হচ্ছে আমাদের এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে ইলেক্ট ক্লের মধ্যে, এর মধ্যে কিছু পিওলিনাইটের বৈশিষ্ট্য অবস্থান আছে এবং কিছু মনোমোলিনাইটেরও বৈশিষ্ট্য আছে। তার মানে এই দুইটি বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদের ইলেক্ট ক্লে তৈরি হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। Assalamu alaikum everyone, my name is Saimul Haq Tanvir, my ID is CEN0210666. So আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের ক্লে সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো ক্লে ওয়াটার সিস্টেম, মানে ক্লে এর মধ্যে পানির যে কণাগুলো আছে সেগুলো এসে কিভাবে মিলিত হচ্ছে সেটা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ওয়াটার দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাবজর্বড ওয়াটার, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড ওয়াটার, একটা হচ্ছে ফ্রি ওয়াটার। তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্লে পার্টিকেল। ক্লে পার্টিকেলটা হচ্ছে আমাদের গ্রুপ 1 আমাদেরকে আগে বলছে যে ক্লে পার্টিকেলটা নেগেটিভ চার্জ করে। তাহলে ক্লে পার্টিকেল যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভ চার্জের, তাহলে ক্লে পার্টিকেল কি করবে, পানির যে পজিটিভ চার্জের কণা, মানে পানির কণাগুলো যেগুলো পজিটিভ এনার্জি সেগুলোকে আকর্ষণ করবে। তো আকর্ষণ করার ফলে আমরা এখানে দেখতেছি যে পানির কণাগুলো আছে এখানে যেগুলো প্লাস চিহ্নিত আছে, ক্লে যেহেতু নেগেটিভ তাহলে সেটার ধর্ম হচ্ছে প্লাসকে আকর্ষণ করবে। তো সেজন্য এখানে পানির যে কণাগুলো আছে সেগুলো প্লাস আয়নকে ক্লে আকর্ষিত করছে। আকর্ষিত করার পরে এখানে পানির কণাগুলি ক্লের সাথে সরাসরি ভাবে যুক্ত আছে। সরাসরি ভাবে যদি যুক্ত থাকে তাহলে ক্লে পার্টিকেলের সাথে যদি পানির কণাগুলি সরাসরি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবজর্ব ওয়াটার।
দেন আসছে ইলেকট্রিসিটি ওয়াটার। এখানে আমরা কিছু চিত্র দেখতেছি, যেমন এটা এখানে কি আছে, এখানে পানির কণাগুলি একত্রিত অবস্থায় আছে, একটা প্লাসের সাথে দুইটা মাইনাস, একটা প্লাসের সাথে দুইটা মাইনাস জন্য একত্রিত অবস্থায় আছে। আর এগুলি ক্লের সাথে সরাসরি ভাবে যুক্ত নেই, ক্লের দিকে আকর্ষিত হচ্ছে, ক্লের দিকে যাচ্ছে, তাহলে তখন আমরা সেটাকে বলবো ইলেকট্রিসিটেড ওয়াটার। দেন আরেকটা আছে ফ্রি ওয়াটার। ফ্রি ওয়াটার মানে কি, মুক্ত মুক্ত অবস্থায় আছে, এটা ক্লের সাথে মানে ক্লে পার্টিকেলের সাথে আকর্ষিত হয়নি, আকর্ষিত হয়েছে কিন্তু মুক্ত অবস্থায় আছে, মানে বেচারা সিঙ্গেল আর কি, সিঙ্গেল মানুষ যেমন দুনিয়াতে একলা থাকে সেরকম একলা অবস্থায় আছে, তাহলে সেটাকে আমরা বলবো ফ্রি ওয়াটার। দেন আরেকটা এখানে দেখতে পাচ্ছি ডিফিউজ ডাবল ওয়াটার। ডিফিউজ ডাবল ওয়াটারটা কি, আমরা এখানে দুইটা ডট ডট লাইন দেখতে পাচ্ছি, এই ডট ডট লাইনগুলির মানে হচ্ছে এগুলো একটা বাউন্ডারি। এখন ক্লে পার্টিকেলটা যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট পজিটিভকে আকর্ষণ করবে, তাহলে পানির যে কণাগুলি আছে সেগুলি যদি এই বাউন্ডারির ভিতরে থাকে, তাহলে ক্লে পার্টিকেলগুলি ওই পানির কণাগুলিকে আকর্ষণ করতে পারবে। ধরে নিই এটা একটা চুম্বক, আর এটা যদি চুম্বকের আকর্ষণে একটা বস্তু হয়, আমি যদি এতটুকু অবস্থায় রাখি তাহলে চুম্বকটা আকর্ষণ করতে পারবে, আমি যদি আরেকটু দূরে নিয়ে যাই তাহলে আকর্ষণ করতে পারবে, আমি যদি আরো দূরে নিয়ে যাই তাহলে আর আকর্ষণ করতে পারবে না, কারণ ওই চুম্বকের আকর্ষণ যে রেঞ্জটা আছে সেটা এতটুকু পর্যন্ত ছিল, সেজন্য আর আকর্ষণ করতে পারছে না। সো পানির কণাগুলো যদি এই যে লাইন দেওয়া, এই লাইন দেওয়া বাউন্ডারির ভিতরে থাকে, তাহলে কে পার্টিকেল পানির কণাগুলোকে আকর্ষণ করতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান। Assalamu alaikum everyone. My name is Juliana Zain Chowdhury and my ID is CEN 010681. তাহলে এতক্ষণ ধরে হচ্ছে যে আমরা হচ্ছে ক্লে জিনিসটা কি, ক্লে হচ্ছে কিছু টাইপ, আর হচ্ছে ক্লে হচ্ছে ওয়াটার সিস্টেমটা পড়ে আসছে, যেটা আমার ফ্রেন্ড তানভীর বললো। তো এখন হচ্ছে যে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, ওটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা ক্লে পড়েছি, কিন্তু ক্লের হচ্ছে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ওটার ইলেকট্রিক্যাল সারফেস চেঞ্জ। তো এখানে হচ্ছে আমরা আগে থেকেই জানি যে ক্লের সারফেস হচ্ছে যে কি নেগেটিভ চার্জ, এটা হচ্ছে যে O2 মাইনাস আর হচ্ছে OH মাইনাস, যেটা হচ্ছে ওর নেগেটিভ চার্জ, কিন্তু ওটা ওভারঅল হচ্ছে যে একটা নিউট্রাল চার্জ হিসেবে কাজ করে, না হলে ওটা হচ্ছে কি আনব্যালেন্স হয়ে যেত। তো আমরা হচ্ছে যে ইনভার্টমেন্টে কিছু অ্যাটমস পেয়ে থাকি, যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন, ফেরাস আয়ন আর ম্যাগনেসিয়াম আয়ন। এই আয়নগুলো হচ্ছে কি করে, যে এখানে যে টেট্রাহাইড্রাল সিলিকা শীট, এখানে যেটা হচ্ছে সিলিকা যেটা সেন্টারে আছে, ওটাকে কি করে রিপ্লেস করে দেয়, রিপ্লেস হয়ে যায় কিছু লোয়ার ব্যালেন্স আয়ন দিয়ে। আর আবার এখানে যে সেন্টারে হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম অক্টাহাইড্রাল শীটের মাঝখানে সেন্টারে আছে, ওটা রিপ্লেস হয়ে যায় ফেরাস আর হচ্ছে ম্যাগনেসিয়াম দিয়ে। তো এই যে রিপ্লেসমেন্ট হচ্ছে, রিপ্লেসমেন্টে কিন্তু এটা হচ্ছে সেন্টারের একটা অ্যাটম রিপ্লেস হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট একটা অ্যাটম, কিন্তু এই রিপ্লেসমেন্টের জন্য কোনো ধরনের স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আসতেছে না, এই যে ক্রিস্টাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসতেছে না। এই ধরনের চেঞ্জ বা রিপ্লেসমেন্ট বা এই ধরনের সাবস্টিটিউশন অফ অ্যাটমটাকে আমরা বলবো আইসোমরফাস সাবস্টিটিউশন বলে থাকি আমরা মূলত। তো থ্যাংক ইউ। তো আজকে আমি কথা বলবো ইন্টাররিয়েকশন অফ ক্লের পার্টিকেলস নিয়ে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যান ডার ওয়ালস ফোর্স। আমরা সবাই জানি যে ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে নিউক্লিয় বলের মধ্যে সবচেয়ে দুর্বল, আর এটা তৈরি হয় দুইটা পরমাণুর মধ্যে। আমরা সবাই জানি যে যখন পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো সবসময় সম অবস্থায় থাকে না, সবসময় ছোটাছুটি করে, তো যার কারণে কোনো সময় ইলেকট্রনের ঘনত্ব কোনো একদিকে বেশি হয়, যার কারণে ইলেকট্রিক একটা পোল তৈরি হয়, আর যেদিকে ইলেকট্রনের ঘনত্ব কম ওইদিকে একটা পজিটিভ পোল তৈরি হয়। তো একই রকম আরেকটা পরমাণু যদি আকর্ষণ বল কাছাকাছি থাকে, এর মধ্যে যে আকর্ষণ বলটা তৈরি হবে সেটা হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস বল। সেটা সাধারণত এইরকম দেখায়, যদি এটা একটা নিউট্রন বা পরমাণুর মূল্য, আর ইলেকট্রনগুলো এইভাবে কাছাকাছি, এদিকে কোনো ইলেকট্রন থাকে না, তখন এটা একটা পোল হয়, আর এদিকে একটা পজিটিভ পোল তৈরি হয়। একই রকম আরেকটা পরমাণু, যেটা এইদিকে ইলেকট্রনগুলো থাকবে আর এইদিকে নিউট্রন এবং এইদিকে পজিটিভ সাইড। তো এই দুইটার মাঝে যে বন্ধনটা তৈরি হবে সেটাই ভ্যান ডার ওয়ালস বল। এরপর আমরা একটা ইকুয়েশন লিখছি। তো এটা যারা বুঝেছে যে ভ্যান ডার ওয়ালস বল, এই বলের
মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ঘনের ব্যস্তানুপাত। এবার আমরা দেখছি ডাইপোল ক্যাটায়ন ডাইপোল অ্যাট্রাকশন। এই চিত্রটাতে আমরা দেখতেছি ডাইপোল ক্যাটায়ন ডাইপোল অ্যাট্রাকশন। ডাইপোল ক্যাটায়ন ডাইপোল অ্যাট্রাকশন হচ্ছে মূলত দুটি ক্লে সারফেসের মধ্যবর্তী বন্ধন। এটা কিভাবে কাজ করে আমরা সবাই জানি, এতক্ষণ শুনছি যে ক্লে পার্টিকেলসগুলো সাধারণত নেগেটিভলি চার্জড হয়। তো আবার পানির অণুগুলো দুই পোলের, একটা হচ্ছে পজিটিভ পোল আর একটা নেগেটিভ পোল। তো ক্লে সারফেসের নেগেটিভ পোলের সাথে পানির পজিটিভ পোল যুক্ত হবে, আর পানির নেগেটিভ পোলের সাথে মাঝখানে যে ক্যাটায়ন থাকবে সেটির সাথে যুক্ত হবে। একই রকম আরেকটি পানির অণুর নেগেটিভ পোল পজিটিভ ক্যাটায়নের সাথে যুক্ত হবে, আর পজিটিভ পোলটি আরেকটি ক্লে সারফেসের নেগেটিভ পোলের সাথে যুক্ত হবে। এটাই মূলত ডাই ক্যাটায়ন ডাইপোল অ্যাট্রাকশন। তারপর আমরা দেখতেছি ক্যাটায়ন লিঙ্কেজ অ্যাট্রাকটিভ ক্যাটায়ন লিঙ্কেজ। এটা হচ্ছে অনেকটা ডাইপোল ক্যাটায়নের মতোই, শুধু এখানে পানির যে অণুগুলো সেগুলো থাকবে না, শুধু পজিটিভ ক্যাটায়নটা থাকবে আর বাকি প্রসেস একই। তারপর আমরা দেখতেছি ক্যাটায়ন 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 রিপ্লেসিভ ফোর্স। অর্থাৎ আমরা সবাই জানি যে একই রকম চার্জের যে থাকে তাদের ভিতরে সবসময় বিকর্ষণ বল হয়। তো যখন অনেকগুলো একই রকম চার্জ একসাথে হয়ে যায় এবং তাদের আকর্ষণ বলের এরিয়া অনেক বড় হয়, তখন তারা একে অপরকে বিকর্ষণ করা শুরু করে। একই রকম এটা ক্যাটায়নের ক্ষেত্রেও একই এবং অ্যানায়নের ক্ষেত্রেও একই। তো আমি আমার পরের গ্রুপ নমস্কার, আমি অনিন্দ দাস, আমার আইডি CEN 689। আমরা আজকে আলোচনা করব সোয়েলিং এন্ড শিঙ্কেজ অফ ক্লে, অর্থাৎ ক্লে পার্টিকেলগুলো যে পানির অণুগুলো প্রবেশ করে যে ফুল ওঠার প্রক্রিয়া এবং পানি ছেড়ে দিয়ে যে সংকুচিত হয়ে যাওয়ার প্রক্রিয়াটা আমরা আলোচনা করব। আমরা যদি চিত্রটা একটু দেখতে পাই, এই যে আমরা ট্রাপিজয়েড আকারগুলো দেখতে পাচ্ছি, দুইটা ট্রাপিজয়েড আকারের মধ্যে একটা অ্যালুমিনিয়াম প্লেট যে বদ্ধ অবস্থায় আছে। তো আমরা এটা মূলত আমরা এটার আকার থেকে বুঝতে পারছি এটা সিলিকন বেস এবং মাঝখানে একটা অ্যালুমিনিয়াম বেস, আরেকটা ক্ষেত্রটা হচ্ছে অ্যালুমিনিয়াম বেস এবং এরপর একটা আবার সিলিকন বেস। এই যে দুইটা সিলিকন বেস প্লেটের মাঝখানে যে একটা অ্যালুমিনিয়াম বেস প্লেট আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 আর্মস্ট্রং এবং দুইটা সিলিকন বেস প্লেট এবং একটা অ্যালুমিনিয়াম প্লেট এবং এই যে দুইটা প্লেটের মধ্যে যেগুলো পানিগুলো আটকা পড়ে এগুলোর মূলত ক্লেগুলো ফুলে ওঠার কারণ। Fine clay specimen is in process of increasing the water content clay swells mainly due to weak secondary bonds. Secondary bonds গুলো কি? Secondary bonds গুলো মূলত হয় যে আয়ন শেয়ারের কারণে। এটা মূলত সমযোজী বন্ধনের মতো, আসলে সমযোজী বন্ধনের মতো না, এগুলো আরো বেশি অনেক বেশি উইক হয়। সো এই আমরা জানি যে ক্লে পার্টিকেল গুলো হয় সাধারণত ঋণাত্মক, এর ফলে পানির যে ধনাত্মক পোলটা ক্লের সাথে লেগে গিয়ে এবং ক্লের অভ্যন্তরে ঢুকে গিয়ে ফোলাভাবটা সৃষ্টি করে। এগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মডেলিওনাইট ক্লেগুলোতে। When the water content decrease, it shrinks due to the reverse phenomenon of swelling. অর্থাৎ এই যে ফুল ওঠার প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হচ্ছে পানি ছেড়ে দেওয়া। তো পানি ছেড়ে দিলে সংকুচিত হয়ে যায়। A large amount of swelling upon wetting or shrinkage upon drying would cause devastating damages to buildings and foundations. আমরা বিল্ডিং সাধারণত বানাই কি কারণে? একটা বিল্ডিং এ মানুষ থাকবে, মানুষ বসবাস করবে, কিন্তু বিল্ডিংটা তো ভাঙার জন্য বানায় না। কিন্তু এই ক্লে পার্টিকেল গুলো হয় মারাত্মক ধরনের। এগুলো বিল্ডিং এর ফাউন্ডেশনের নিচে যদি ক্লে পার্টিকেল থাকে, সেক্ষেত্রে হয় কি ক্লে পার্টিকেল গুলো একবার ফুলবে, একবার আয়তন কমে যাবে, যার ফলে বিল্ডিং এর ফাউন্ডেশনটা নড়ে যাবে। তো আমরা এটা নিশ্চয়ই চাইবো না। সয়েল স্ট্রাকচার, geometric arrangement of soil particles with respect to one another is known as soil structure. অর্থাৎ যে সয়েলের যে জ্যামিতিক বিন্যাস, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্রাকশনের ক্ষেত্রে ওয়েল গ্রেডেড সয়েল, ওয়েল গ্রেডেড এগ্রিগেট ব্যবহার করতে চাই। কেন? কারণ আমাদের ভয়েডগুলো যাতে কম হয়, ভয়েডগুলো কম হলে জ্যামিতিক রেশিওটা যাতে এমন ভাবে থাকে যে ভয়েড না থাকে, সেইটাই মূলত বোঝানো হচ্ছে। এখানে দুই ধরনের সয়েল আছে, একটা হচ্ছে কোর্স গ্রেডেড সয়েল, একটা হচ্ছে ফাইন গ্রেডেড সয়েল। কোর্স গ্রেডেড সয়েলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার, হানিকম স্ট্রাকচার, এবং ফাইন গ্রেডেড সয়েলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিসপার্স ক্লে এবং ফ্লকুলেটেড ক্লে। আমরা যদি এগুলো সম্বন্ধে আমরা পরে স্লাইডগুলোতে জানতে পারবো। যদি আমি হানিকম স্ট্রাকচার সম্বন্ধে একটু বলতে চাই, হানিকম বলতে মূলত আমরা সবাই মৌমাছির বাসা দেখেছি, এগুলো আমরা ছেলেরা অনেকগুলো ভেঙেছিও। সো হানিকম স্ট্রাকচার হচ্ছে মূলত মৌমাছি যখন একত্রে অনেকগুলো অবস্থায় থাকে, এগুলো মৌমাছির শুধুমাত্র পিঠগুলো দেখা যায়। সো ওইগুলো হয় কি মৌমাছির কামড় মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হানিকম বিল্ডিং এর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
হানিকম আর আমরা যদি বলি সেগ্রিগেশন একই মায়ের পেটের ভাই আর কি, এগুলো দুটো একটু দিকে। তো আমি আমার Assalamu alaikum everyone. This is Mohammad Kaimul Kaisar, IDC and 016695. আমরা উইন্ডো থেকে সয়েল এক্সট্রাকচার সম্পর্কে জেনেছি, সয়েল এক্সট্রাকচারের সম্পর্কে জেনেছি। আমরা কোর্স গেম সয়েল এক্সট্রাকচার সম্পর্কে জানবো। কোর্স গেম সয়েল এক্সট্রাকচার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল গেম স্ট্রাকচার, একটা হচ্ছে হানিকম স্ট্রাকচার। প্রথম আমরা কোর্স গেম সয়েল এক্সট্রাকচার সম্পর্কে জানবো। কোর্স গেম সয়েল এক্সট্রাকচার কি? কোর্স গেম সয়েল এক্সট্রাকচার হচ্ছে বালি নুড়ি পাথর যেগুলোর মধ্যে কি আন্তরিক কোনো বল নেই, অর্থাৎ এদের মধ্যে কোনো আকর্ষণ নেই। এর মধ্যে কোনো এদের সারফেসের মধ্যে কোনো আকর্ষণ থাকে না। এটা মূলত গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, অর্থাৎ মধ্যাকর্ষণ বল কাজ করে এর মধ্যে। এরপর হচ্ছে হানিকম স্ট্রাকচার। হানিকম স্ট্রাকচার হচ্ছে একে অপরের সাথে সংযুক্ত থাকে, যেটা অনেকটা দেখতে ব্রিজের মতো। এটা আমরা দেখতে আগে বলেছি একটা মৌচাকের চাকের মতো, মৌমাছির চাকের মতো একটা দেখতে। এর মধ্যে হানিকম স্ট্রাকচার অনেকগুলো ফাঁকা থাকে, তো অনেকগুলো পয়েন্ট থাকে, পয়েন্ট হচ্ছে শূন্যস্থান। এই শূন্যস্থান যা আমাদের বিল্ডিং এর এক্সট্রাকচারের জন্য ক্ষতিকর। তো that's all. Next. আসসালামু আলাইকুম, আমি তৌহিদুল ইসলাম, my ID is CN02106690। এখন আমি ডিসকাশন করব সয়েল স্ট্রাকচার ফর ক্লে। ক্লেটা হলো ফাইন পার্টিকেল। পার্টিকেলের ভিতরে সিল বা ক্লে, যেটা আমরা সিভিল অ্যানালাইসিস করলে দেখা যায় যেটা সবথেকে নিচে থাকে, অর্থাৎ #200 বা এর নিচে থাকে, সেগুলোকে আমরা সিল বা ক্লে হিসেবে কাউন্ট করতে পারি নরমালি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ধরনের স্ট্রাকচারের উপর বেসিস করে এখানে দুই ধরনের ক্লেকে ডিফাইন করা হয়েছে, একটা ডিসপার্সড সয়েল আর একটা ফ্লোকুলেটেড সয়েল ক্লে। ডিসপার্সড ক্লে, এই ক্লেটাকে যদি আমরা বলা হয় এই ক্লেগুলোর যে বন্ডগুলো আছে, বন্ডগুলো একের পর একটা সাজানো আছে। নরমালি আমরা বিভিন্ন সময় টিভিতে খবর শুনে থাকি যে গাড়ি মুখোমুখি সংঘর্ষ করছে, অ্যাক্সিডেন্ট করছে মুখোমুখি ভাবে। তো মুখোমুখি জিনিসটা কি? এখানে মুখোমুখি বলতে বোঝানো হয়েছে যে পার্টিকেলের বা যে বস্তুটা একসঙ্গে আকর্ষণ করতেছে বা একসঙ্গে সংঘর্ষ করতেছে সেটা প্রস্থ বরাবর। নরমালি যদি প্রস্থ বরাবর কাউন্ট করি, এখানে যদি আমরা ডায়াগ্রামে দেখি তাহলে এটা প্রস্থ বরাবর যে দুটা বল আছে বা যে দুটা ফাঁকা স্থান আছে, এই দুটা ফেস টু ফেস, এটা আকর্ষণটা ফেস টু ফেস হবে, সামনাসামনি হবে বা মুখোমুখি হবে। তো এই ক্ষেত্রে আর ফ্লোকুলেটেড ক্লের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এই অর্থাৎ হচ্ছে লম্বচ্ছেদ বরাবর, এটা লম্বচ্ছেদ বরাবর, আর এটার জয়েনিংটা হবে এজ টু ফেস, মানে একটা পার্টিকেলের ফেস আর একটা পার্টিকেলের এজ, একটা প্রস্থ একটা দৈর্ঘ্য বা লম্ব বরাবর যে জয়েন্ট হবে সেটা হচ্ছে ফ্লোকুলেটেড ক্লে। এই দুটো ক্লের মূলত এখানে বেশ কিছু পার্থক্য আছে। এটা ফার্স্ট বেসিক পার্থক্য। এরপর দ্বিতীয়টা যদি আমরা চিন্তা করি, তো এখানে কি দেয়া আছে যে লো শেয়ার স্ট্রেন্থ। ডিসপার্সড ক্লেতে দেখা যাচ্ছে এখানে লো শেয়ার স্ট্রেন্থ আছে, আর ফ্লোকুলেটেড ক্লেতে সেখানে ঠিক অপোজিটটা থাকে, হাই শেয়ার স্ট্রেন্থ। তো হাই শেয়ার স্ট্রেন্থ আর লো শেয়ার স্ট্রেন্থটা কি? কোনো একটা বস্তু মাটি বা কাদার উপরে যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, সে বলটা যে শোষণের ক্ষমতাটা, সেই ক্ষমতাটা বা যে বলটা প্রয়োগ করতে সেটা ছড়িয়ে পড়ার যে প্রবণতাটা, এটার উপর বেসিস করে লো শেয়ার স্ট্রেন্থ। এই স্ট্রেন্থ লো শেয়ার স্ট্রেন্থের ক্ষেত্রে যদি ডিসপার্সনের ক্ষেত্রে দেখা যায়, আমরা সাধারণত দেখি যে ওয়াটার সময় আমরা অনেকে হোঁচট খাই, পানিতে হোঁচট খেয়ে পড়ে যায়। এটা কি জন্য? এটা শুধুমাত্র লো শেয়ার স্ট্রেন্থের জন্য। অর্থাৎ এদের মধ্যে যে বলটা থাকে, এই বলটা পানি দ্বারা পূর্ণ থাকে, এদের যে পোরগুলো থাকে বা এদের যে পারমিয়াবিলিটি তারা থাকে, এটা পানি দ্বারা পূর্ণ থাকে, এবং এই পানি দ্বারা পূর্ণ থাকার কারণে বা এরা পানি শোষণ করতে না পারার কারণে পানিটা থেকে থাকে বা ভিজা থাকে। তখন এর উপর যে জিনিসটা আসে, তখন সেই জিনিসটা স্লিপারি হয়। আর এখানে যদি ফ্লোকুলেটেড ক্লের ক্ষেত্রে দেখা যায়, তো এখানের ভিতরে যে পোরগুলো আছে, এই পোরগুলোর ভিতরে পানিটা শোষণ করে নেয়। যখন পানিটা শোষণ করে নিবে এই পোরগুলোর ভিতরে, তখন মাটিটা মোটামুটি শক্ত থাকে,
অর্থাৎ পানিটা যখন নিচে চলে যায় তখন উপরে জায়গাটা তো স্লিপারি হয় না। এরপরে তো হাই কম্প্রেসিবিলিটি। তো হাই কম্প্রেসিবিলিটি বলতে বোঝা যাচ্ছে যে কোনো একটি বস্তু কতটুকু বল দিচ্ছে, সে বলটা কতটুকু পরিমাণ শোষণ করতে পারতেছে ইনস্ট্যান্ট একটা জায়গার উপরে। যদি আমরা একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, একটা বিল্ডিং যদি আমরা কাদা মাটির উপরে বানাই, খুব নরম মাটির উপরে খুব দ্রুত সেটা ধসে যাবে। কিন্তু যদি এই বিল্ডিংটা যদি আমরা হাই স্ট্রেন্থ কম্প্রেসিবিলিটির সাথে বানাই, তখন বিল্ডিংটা ধসের সম্ভাবনা খুব কম থাকে। তো মূল কারণটা হচ্ছে যে এর ভিতরে পানি শোষণের ক্ষমতা, অর্থাৎ ভিতরে যে মাটি শুকনো থাকে বা মাটি নিজের স্ট্রাকচারটাকে নিজের মতো করে ধরে রাখতে পারে, খুব দ্রুত যেন মানে নিজের স্ট্রাকচার পরিবর্তন না করে। আর এখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে পারমিয়াবিলিটি। মূলত এই দুইটা ফ্লোকুলেটেড ক্লে আর ডিসপার্স ক্লেটাকে ডিফাইন করতেছে মূলত পারমিয়াবিলিটি। যদি বলা হয় কি জন্য, এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে বন্ডগুলো আছে, বন্ডগুলো একের পর এক প্যারালাল ভাবে সাজানো আছে, কিন্তু এখানে এই জিনিসটা সাজানো নেই। এখানে এগোতে বা এখানে একটা ভাবে সাজানো আছে, কোনটা এভাবে কোনটা এভাবে, অর্থাৎ এখানে এজ টু ফেস আর এখানে ফেস টু ফেস। মূলত এই যে বন্ডটা বা যে জয়েনিংটা আছে এদের ক্ষেত্রে, এই জয়েনিংটার ক্ষেত্রে দেখা যায় যে পানি যে পার হবে, পারমিয়াবিলিটিটা মূলত বোঝানো হচ্ছে যে কোনো একটি পার্টিকেল, এই পার্টিকেলের ভিতরে যে সাইড দ্বারা যে পানিটা প্রবাহিত হবে, এই প্রবাহিত হওয়ার প্রবণতাটাকে পারমিয়াবিলিটি বোঝাচ্ছে। তো পানি যখন এখন কোনো পার্টিকেলের সাইড দিয়ে পাস হবে, এই পাস হইতে গেলে যদি সে পাস হইতে না পারে, তখন সে পানিটা সেখানে আটকা পড়ে যায়। অর্থাৎ আমরা যদি ভূমিপৃষ্ঠ থেকে চিন্তা করি, একটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এখানে যদি পানিটা যদি নিচে যাইতে না পারে বা কোনো কারণে এখানে পানিটা আটকে যায়, তখন এখানে জলাবদ্ধতার সৃষ্টি হবে, অর্থাৎ পানিটা নরম হয়ে যাবে। তো এটা যদি আমরা চিন্তা করি, এটা যদি পাস হইতে না পারে, এটাকে আমরা ডিসপার্সড ক্লে হিসেবে কাউন্ট করতে পারি। কিন্তু এখানে ফ্লোকুলেটেড ক্লের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাঙ্গেল বা বন্ডিংগুলো অ্যাঙ্গেল ভাবে হওয়ার কারণে এখানে বিভিন্ন পোর তৈরি হয়েছে। এর উপরে যদি বৃষ্টি হলে পর এখানে যে পানিটা পড়বে, এই বিভিন্ন পোরের মাধ্যমে পানিটা মাটিতে আস্তে আস্তে নিচের দিকে শোষণ করতে হবে। এর মাধ্যমে দেখতে পাবো কি যে মাটিটা আস্তে আস্তে বা ধীরে ধীরে যে সয়েল সাইকেল আমরা যেটা পড়ছি মাটি চক্রের ক্ষেত্রে, যে প্রথমে রক থেকে আস্তে আস্তে ডিফর্ম করতে করতে এগুলো সিলিকন ক্লেতে পরিবর্তিত হয় মিলিয়ন বছর ধরে, আবার মিলিয়ন বছর পরে এই সিলিকন ক্লেগুলোই যাই আবার রকে তৈরি হচ্ছে। এখানে মূলত চক্রটা এইভাবে সৃষ্টি করা হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। Assalamualaikum everyone. My name is Minazul Abedin Mahmood. ID is CEN 02106696. Today I am going to talk about quick clay. Quick clay, which is also known as Lega clay or Champlain sea clay, is a unique form of highly sensitive marine clay. Quick clay, যার অপর নাম Lega clay অথবা Champlain sea clay, যা হলো মেরিন ক্লের একটা বিশেষ ধরনের রূপ with the tendency to change from a relatively stiff condition to a liquid mass when it is disturbed. এই কুইক ক্লের একটা প্রবণতা হলো দ্রুত কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় যখন বাহ্যিকভাবে কোনোভাবে প্রভাবিত করা হয়। Undisturbed quick clay resembles water saturated gel. বাহ্যিকভাবে প্রভাবমুক্ত কুইক ক্লে দেখতে অনেকটা পানি সম্পৃক্ত জেল যা অনেকটা অর্ধকঠিন বস্তুর মতো দেখতে লাগে। তাই এর উদাহরণ করে when a mass of quick clay undergoes sufficient stress, যখন কুইক ক্লের একটা বিশাল অংশতে যথেষ্ট পরিমাণে চাপ প্রয়োগ করা হয়, তখন however it instantly turns into flowing ooze. তখন এই চাপের ফলে তা অনেকটা বিকৃত রূপ ধারণ করে, তার রূপ পরিবর্তন করে অনেকটা প্যাচপ্যাচে কাদামাটির মতো রূপ ধারণ করে। আমার লাইক ভাই Assalamualaikum everyone. I'm Shamim Kaizar Rana. My ID is CEN 699. Today I'd like to discuss about clay versus sand. আমরা এখানে clay and sand এর properties and behavior টার্মগুলো দেখতে পাচ্ছি, যেমন particle size, structure, shape, surface strength, specific charge, plasticity, shear resistance, volume change. আমরা এই টার্মগুলোর মাধ্যমে clay and sand আইডেন্টিফাই করতে পারবো। যেমন আমরা পার্টিকেল সাইজের ক্ষেত্রে 0.005 অথবা 0.002 মিলিমিটার থেকে ছোট হবে, আর স্যান্ডের ক্ষেত্রে 0.075 মিলিমিটার থেকে বড় হবে। স্ট্রাকচার
ক্লে স্ট্রাকচার হবে ক্লে স্ট্রাকচার আর স্যান্ডের ক্ষেত্রে ক্রিস্টাল ফর্মেশনস। আর শেপ ক্লে শেপটা হবে ফ্ল্যাট আর স্যান্ডের শেপটা হবে রেগুলার টু রাউন্ড। সারফেস চার্জ ক্লের ক্ষেত্রে সেটা নেগেটিভ হবে আর মাঝে মধ্যে সেটা পজিটিভ হবে চলে যায়। আর স্যান্ডের ক্ষেত্রে এটা নেগলিজিবল বা তুচ্ছ। স্পেসিফিক চার্জ ক্লের ক্ষেত্রে সেটা বড় হবে আর স্যান্ডের ক্ষেত্রে সেটা ছোট হবে। ইন্টারেক্টিভ ফোর্স ক্লের ক্ষেত্রে সেটা স্ট্রং হবে আর স্যান্ডের ক্ষেত্রে নেগলিজিবল হবে। প্লাস্টিসিটি ক্লের ক্ষেত্রে সেটা প্লাস্টিক আর স্যান্ডের ক্ষেত্রে নন প্লাস্টিক। শেয়ার রেজিস্ট্যান্স ক্লের ক্ষেত্রে বাই কোহেশন এন্ড স্যান্ডের ক্ষেত্রে বাই ফ্রিকশন। ভলিউম চেঞ্জ ক্লের সেটা বড় হবে আর সেটা টাইমের উপর ডিপেন্ড করবে আর স্যান্ডের ক্ষেত্রে সেটা ছোট হবে সেটা ইনস্ট্যান্টলি চেঞ্জ হবে ভলিউম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ তাসিন আইডি CEN 0210672। এখন আমি ডিসকাস করব কিছু কোয়েশ্চন নিয়ে। প্রথম কোয়েশ্চনটা হচ্ছে why are the clay surface charged negatively? অর্থাৎ ক্লে যে সারফেসটা থাকে ওইটা কেন নেগেটিভ? কারণ এর নেগেটিভ হচ্ছে এখানে দুটো মিলি কাজ করে, একটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম আয়ন আর একটা হচ্ছে সিলিকন আয়ন। এখানে সিলিকন অ্যালুমিনিয়াম আয়নের ক্ষেত্রে সিলিকন আয়নের ক্ষেত্রে যে O2 মাইনাস কাজ আয়নটা কাজ করে ওইটার এটা আর অ্যালুমিনিয়াম আয়নের ক্ষেত্রে যে হাইড্রোক্সিল আয়ন নেগেটিভ আয়ন হিসেবে কাজ করে, যার ফলে এদের দ্বারা একটা আইসোমার সাবস্টিটিউশন হয়, যার ফলে এটা হচ্ছে ক্লে সারফেস চার্জ নেগেটিভলি হয়। দ্বিতীয় হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাবজর্ব ওয়াটার লেয়ার অ্যারাউন্ড ক্লে সারফেস? ক্লে সারফেসের ক্ষেত্রে অ্যাবজর্ব লেয়ারের অ্যাবজর্ব যে ওয়াটার পানি আছে ওগুলো গুরুত্বপূর্ণ কেন? কারণ এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাবজর্ব ওয়াটারের মাধ্যমে সম্পূর্ণ যে পরিমাণ শক্তি থাকে ওগুলো ক্লে সারফেস থেকে সম্পূর্ণভাবে রিমুভাল করা যায়, যার ফলে এটা একটু খুব ভালোভাবে সারফেসটা কাজ করতে পারে। Why does Montane clay swell more than kaolinite clay? এই কোয়েশ্চনের দ্বারা বুঝে যে এখানে হচ্ছে মনমিউলাইট ক্লে কেন কাওলিনাইট ক্লে থেকে অধিক ফাঁকা স্থান দখল করে। মনমিউলাইট ক্লে এর ক্ষেত্রে যে সোডিয়াম আয়ন আছে, সোডিয়াম ক্লে এর ক্ষেত্রে সোডিয়াম আয়নটা কাওলিনাইট ক্লে থেকে বেশি কাজ করে, যার ফলে মনমিউলাইট ক্লেটা বেশি ভাসমান হিসেবে কাজ করে। Why do some clays flocculate and some disperse? এই কোয়েশ্চন দ্বারা বোঝায় যে এখানে কিছু ক্লে এর কিছু কণা কেন বেশি থাকে আবার কিছু কারণে নিমজ্জিত অবস্থায় থাকে। এখানে ফ্লোকুলেট হয় যখন ক্লে এর কণাগুলা এখানে পর্যাপ্ত পরিমাণে যে দ্রবণীয় খনিজ লবণ থাকে, যেমন সোডিয়াম আয়নের ফলে পর্যাপ্ত পরিমাণ উপস্থিতির কারণে কিছু ক্লে কণা ফ্লোকুলেট হয়, আবার না থাকার কারণে ডিসপার্স হয়। Explain what liquidity index greater than 100 mean. Is it possible? If so, what will discuss a situation. এখানে বলা হয়েছে যে লিকুইডিটি ইনডেক্স কে গ্রেটার দেন 100% না পারবে না, কারণ লিকুইডিটি ইনডেক্স যদি হয় 100% হয় তাহলে ওইটা তরল লিকুইড হয়ে যাবে, লিকুইড হিসেবে কাজ করবে। আর যখন 0 হবে তখন ওইটা প্লাস্টিসিটি ধর্ম প্রকাশ করবে, যার ফলে এটা সম্ভব না লিকুইড। Assalamualaikum everyone. I am Nibit Fatima, ID CEN 02106700. The following data are obtained from a liquid limit test. Draw the flow part and determine liquid limit value of the soil. Flow part draw করতে হবে এবং এর থেকে লিকুইড লিমিট ভ্যালু বের করতে হবে। ফ্লো কাউন্ট আর ওয়াটার কন্টেন্টের রেসপেক্টে আমরা ফ্লো পার্ট ড্র করব। যদি একটি গ্রাফ ড্র করি, এক্স অ্যাক্সিসে ফ্লো কাউন্ট নাম্বার এবং ওয়াই অ্যাক্সিসে পার্সেন্ট ওয়াটার কন্টেন্ট বসিয়ে গ্রাফটি করতে হবে। যা নাম্বারটা আছে ফ্লো কাউন্ট নাম্বারগুলো বসিয়ে এবং ওয়াটার কন্টেন্টের মানে বসিয়ে যে বিন্দুগুলো পাবো সেগুলো হলো ফ্লো কার্ভ এবং
এর থেকে লিকুইড লিমিট ভ্যালু বের করতে হবে। এক্স অ্যাক্সিসে লো কাউন্ট নাম্বার থেকে 25 থেকে একটি লাইন ড্র করতে হবে এর এবং এর করেসপন্ডিং এ ওয়াই অ্যাক্সিস বরাবর একটি লাইন ড্র করতে হবে এবং এই পয়েন্টটি হলো লিকুইড লিমিট ভ্যালু। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। আমার আইডি সিন 021067009। এখানে 18 ভাগ লিমিটস এন্ড পার্সেন্টেজ এর কিছু মান দেওয়া আছে। আমরা তিনটা স্যাম্পল দেখতেছি। তিনটা স্যাম্পলের লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এবং পার্সেন্টেজ ফ্র্যাকশনের মান দেওয়া আছে। এইগুলো থেকে আমরা এই তিনটা স্যাম্পলের অ্যাক্টিভিটি কেমন এটা নির্ণয় করতে হবে, আর সুইলিংটা কেমন এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমরা কিছু একটা চাপ দেখব। প্লেনের সাথে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট আর অ্যাক্টিভিটি, এটার রেঞ্জ হচ্ছে 35 থেকে 100। এটার রেঞ্জ হচ্ছে 20 থেকে 40। পয়েন্ট 3 থেকে পয়েন্ট 5 এর মধ্যে হলে এটা কেলিন লেখা হবে। লেখা হবে 7 থেকে 120। আর এটা হবে 35 থেকে 7। আর এটা হচ্ছে 0.5 থেকে 1.2 পর্যন্ত। মনে হয় এটা হচ্ছে 100 থেকে 900 এর মধ্যে। প্লাস্টিক লিমিট 50 থেকে 100, আর লিটার পয়েন্ট 1.5 থেকে 1.5। আচ্ছা, এই রেঞ্জের মধ্যে পড়লে আমরা কোনোটাকে কেলভিনেট অথবা মিলেট অথবা মনমোনোনেট বলবো। এখন আমরা দেখতে হবে 1 নম্বর সয়েলের প্লাস্টিসিটি ইন্ডেক্সটা কেমন। প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিট বিট করতে হবে। তো লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিট বিট করলে আমরা কতটা পাবো? 67। তারপর 2 নম্বর স্কয়ারে পাবো 28 এবং 3 নম্বরে পাবো তো এখন আমরা দেখতেছি লিকুইড লিমিট আমরা হচ্ছে 140। তো 140 এর মধ্যে আমরা দেখা যাচ্ছে এর মধ্যে পড়ে, এটার মধ্যে পড়ে, কিন্তু এর প্লাস্টিক লিমিটটা এটার মধ্যে আছে। তার মানে সয়েল 1 নম্বর হবে, সয়েল 1 হবে মনমোনোনেট। তারপর 2 নম্বর সয়েলে দেখতেছি লিকুইড লিমিট 53। এটাও আছে, এটা আছে। তো আমরা কোনটা নেব? এবার দেখতেছি প্লাস্টিক লিমিটটা কত। প্লাস্টিক লিমিটও আছে 32। তার মানে এটা, তার মানে 2 নম্বর সয়েলে হচ্ছে কেউলিনাইট ক্লে। তারপর 3 নম্বরে দেখতেছি লিকুইড লিমিট 38, প্লাস্টিক লিমিট 27। তাহলে 3 নম্বর সয়েল কেউলিনাইট ক্লের মধ্যে পড়ছে। এখন আমরা তাদের অ্যাক্টিভিটিটা দেখব। অ্যাক্টিভিটির ল হচ্ছে অ্যাক্টিভিটি plasticity index divided by percentage of clay size friction by weight। তো এখান থেকে দেখতে পাবো পার্সেন্টেজ অফ ক্লে আছে 50, আর প্লাস্টিক ইন্ডেক্স আছে 1 নম্বর সয়েলে 67। তো ডিভাইড করলে পাবো 1.5
643 সামথিং, তার মানে হলো সয়েল 2 নম্বরের প্লাস্টিক লিমিট হচ্ছে 21 ডিভাইড বাই 15। আমরা যদি 0.75 মাইক্রোমিটার কম হয় তাহলে দেবো ইনঅ্যাক্টিভ, আর যদি 0.75 থেকে 1.5 এর মধ্যে হয় সেটা হবে নরমাল অ্যাক্টিভ। 1.25 আর 1.25 এর উপরে হলে সেটা হবে অ্যাক্টিভ। তাহলে আমরা বলতে পারি স্যাম্পল 1 যেটা দেখতেছে সয়েল, এটা হলো মনোনাইট ক্লের মধ্যে পড়ছে, আর এটার অ্যাক্টিভিটি হলো 1.34, অর্থাৎ এটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। আর অ্যাক্টিভিটির মধ্যে পড়লে আমরা জানি এটা হাই সয়েলিং প্রফেশনাল মধ্যে পড়ছে। আর 2-3 যেহেতু ক্লের মধ্যে ওরা নন ইনঅ্যাক্টিভিটির মধ্যে পড়ছে, ওনার সুইলিং প্রফেশনাল কম। থ্যাংক ইউ। Assalamu alaikum everyone. I am Mohammad Tariqul Rahman from group number 5, IDCN 02106714. So clear mineralogy. Clear mineralogy অর্থাৎ কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করলে আমরা ক্লে সম্পর্কে ভালোভাবে জানতে পারবো সেটা হচ্ছে মিনারোলজি, ক্লে মিনারোলজি। Science dealing with the structure of clay minerals on microscopic, molecular and atomic scale. অর্থাৎ যে বিজ্ঞানে ক্লে মিনারেলস নিয়ে আলোচনা করা হয় কিসের বেসিসের উপর ভিত্তি করে? মাইক্রোস্কোপিক, মলিকুলার এন্ড অ্যাটমিক স্কেল। এই তিনটা বেসিসের উপর যদি ক্লে মিনারেলস নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ক্লে মিনারেলস প্রেজেন্ট। Behavior of fine grained soil depends on type of clay minerals present. Fine grained soil এর behavior depend করে clay minerals present এর উপর। এখানে ফাইন গ্রেইন বলতে বুঝি আমরা শুষ্ক বালি। মূলত ক্লে হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে কেওলিনাইট ক্লে, আরেকটা হচ্ছে মন্টিমোলিনাইট ক্লে, আরেকটা হচ্ছে এলিট ক্লে। তো এই তিনটা ক্লের অ্যাটমিক স্ট্রাকচার এবং কম্পোজিশন গুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আমরা নেক্সট স্লাইডে এই তিনটা ক্লে সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানতে পারবো। থ্যাংক ইউ। Hello everyone, good afternoon. Now I am going to present basic atomic sheet. আমার পূর্ববর্তী আগের টিমমেট আরিফ হোসেন 3 ধরনের ক্লে সম্পর্কে বলে গেছে, কেওলিনাইট ক্লে, মন্টিমোলিনাইট ক্লে আর এলিট ক্লে। এই 3 ধরনের ক্লে যদি আমরা ডেফিনেশন দিতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এদের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। ক্লেতে মূলত আমরা 2 ধরনের স্ট্রাকচার দেখতে পাই, একটা হচ্ছে সিলিকা টেট্রাহেড্রাল শীট আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্টাহেড্রাল শীট। এই 2 ধরনের শীটের গঠন সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা 3 ধরনের ক্লে ডেফিনেশন প্রদান করতে পারবো। নাও আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট সিলিকা টেট্রাহেড্রাল শীট। সিলিকা অকুপাইজ দ্য সেন্টার পজিশন। আমরা যদি চিত্রটি দেখি তাহলে সিলিকাটা এখানে সেন্টার পজিশনে আছে, আর অ্যান্ড অক্সিজেন আয়নস আর স্ট্রংলি বন্ডেড টু দ্য কোর অ্যাটম। এই অক্সিজেন চারপাশে যে 4টা অক্সিজেন আছে সেটা কোর অ্যাটম সিলিকার সাথে অনেক একটা শক্তিশালী বন্ডের মাধ্যমে যুক্ত আছে। এখন এখানে কোর অ্যাটম বলতে কি বোঝানো হচ্ছে? কোর অ্যাটম বলতে বোঝানো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণুতে আমরা জানি সবসময় পজিটিভলি চার্জ থাকে, আর কেন্দ্রীয় পরমাণুর যে ভর হবে তা অ্যাটমের ভরের সমান হবে। সেই কারণে এখানে যদি যেহেতু কোর অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণু, এখন এই শীটটার মধ্যে সিলিকা টেট্রাহেড্রাল শীটের মধ্যে সিলিকাটা হচ্ছে কোর অ্যাটম। আর এই কোর অ্যাটমটা, আর যেহেতু কোর অ্যাটমটা সবসময় পজিটিভলি চার্জ থাকে তাহলে সিলিকাও সবসময় পজিটিভলি চার্জ থাকবে। তো মূলত এখানে সিলিকার চারপাশে যে অক্সিজেনগুলো একটা শক্তিশালী বন্ডের মাধ্যমে যুক্ত আছে সেটাকে সিলিকা টেট্রাহেড্রাল শীট বলা হচ্ছে। এখন এই টেট্রাহেড্রাল শীট বলতে মূলত কি বোঝায়? টেট্রাহেড্রাল শীট বলতে বোঝায় একটা
কেন্দ্রীয় অ্যাটমকে কেন্দ্র করে 4টা শক্তিশালী বন্ড সৃষ্টি হয়। এখন এখানে যে এই অক্সিজেনের সাথে অক্সিজেন আছে, ওরা একটা বন্ধন কোণ মেনটেন করে চলে যে বন্ধন কোণটা মেনটেন করে সেটা হচ্ছে 109.5। এই কোণটা মেনটেন করে একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হবে। সিম্বলাইজড উইথ এ ট্রাপিজয়েড। এখানে ট্রাপিজয়েড বলতে হচ্ছে শীতটা ট্রাপিজয়েডের মতো দেখতে। এখানে 4টা বাহু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে 4টা বাহু সমান নয়। যেহেতু 4টা বাহু সমান নয়, সেজন্য সেটাকে ট্রাপিজয়েড বলছে। আর অফ হুইচ দ্য শর্টার ফেজ হোল্ড ইলেকট্রিক্যালি আনস্যাটিসফাইড অক্সিজেন। এখানে মূলত শীতটার মধ্যে 2 ধরনের ফেজ থাকে, একটা হচ্ছে শর্টার ফেজ আর একটা হচ্ছে লঙ্গার ফেজ। এখন শর্টার ফেজ বলতে এখানে এটাকে বোঝানো হচ্ছে, এভাবে এটাকে শর্টার ফেজ বলতেছে। এখানে যে অক্সিজেনটা আছে, এখানের এই অক্সিজেনের মধ্যে আনস্যাটিসফাইড অক্সিজেন বন্ড বলা হচ্ছে, কারণ এখানে বন্ধন এই দুইটা অক্সিজেনের মধ্যে বন্ধনটা শক্তিশালী নয়, যার কারণে সেটাকে আনস্যাটিসফাইড অক্সিজেন বন্ড বলা হচ্ছে। আর দেন অ্যান্ড দ্য লঙ্গার ফেজ হোল্ডস ইলেকট্রিক্যালি স্যাটিসফাইড অক্সিজেন। এখন লঙ্গার ফেজ বলতে এখানে এটাকে বোঝানো হচ্ছে, এটার সাথে দুই পাশে যে অক্সিজেন আছে আয়নগুলো সেটা স্যাটিসফাইড, কারণ এই দুটো অক্সিজেনের সাথে সিলিকনের বন্ধনটা অনেক বেশি শক্তিশালী, যার কারণে সেটাকে স্যাটিসফাইড বলা হচ্ছে। এখন যেহেতু এখানে এখন আমরা বলতে পারি, যেহেতু লঙ্গার ফেসে ইলেকট্রনগুলো বন্ধনটা অনেক বেশি শক্তিশালী, তার জন্য সেটা স্যাটিসফাইড অক্সিজেন বন্ড। আর যেহেতু শর্টার ফেসে বন্ধনটা শক্তিশালী না, সেই জন্য এখানে বলা হচ্ছে আনস্যাটিসফাইড ইলেকট্রিক্যালি আনস্যাটিসফাইড অক্সিজেন বন্ড। এখন আমরা বলতে পারি সিলিকা টেট্রাহেড্রাল সেটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এখানের মধ্যে যে বন্ধনটা আছে সেটা অনেক বেশি স্ট্রং এবং স্টেবল, যেটা খুব সহজে যে কোনো একটা মিনারেলসের সাথে কানেক্ট হতে পারে। তার 4 কোণের যে 4টা অক্সিজেন অ্যাটম আছে, আয়ন আছে, সেগুলোর মাধ্যমে খুব ইজিলি যে কোনো মিনারেলসকে আকর্ষণ করতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান। নাও Thank you, Shatabrati Mitra. Assalamu alaikum, sir. Good afternoon, everyone. I am Moshibulwa Diba. My ID is CEN 02106717. শতাব্দী মিত্রের কাছ থেকে আমরা ক্লে মিনারেলসের যে দুটি স্ট্রাকচার রয়েছে, সেই দুটি স্ট্রাকচারের মধ্যে প্রথমটি অর্থাৎ সিলিকা টেট্রাহাইড্রাল শীট সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখন আমি যে সেকেন্ড স্ট্রাকচারটা রয়েছে অ্যালুমিনিয়াম অক্টাহাইড্রাল শীট, তার সম্পর্কে কিছু আলোচনা করব। অ্যালুমিনিয়াম অক্টাহাইড্রাল শীটে যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে এটিও ঠিক সিলিকা টেট্রাহাইড্রাল শীটের মতো এক্ষেত্রে একটি কোর অ্যাটম থাকে, অর্থাৎ কেন্দ্রীয় যে পরমাণুটি সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর চারপাশে 6টি OH মাইনাস অর্থাৎ হাইড্রক্সিল আয়ন একটি স্ট্রং বন্ড সৃষ্টি করেছে। এখানে যদি আমি অ্যালুমিনিয়াম অক্টাহাইড্রাল শীটের ডেফিনেশনটা পড়ি, তাহলে আমরা জানতে পারি যে এই চারপাশে অক্সিজেন হাইড্রক্সিল আয়নের যে বন্ধনটা সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে প্রতিটি অক্টাহাইড্রাল ইউনিটের সাধারণত 8টি ট্রায়াঙ্গুলার ফেস রয়েছে। ট্রায়াঙ্গুলার ফেসগুলোর মধ্যে 6টি ট্রায়াঙ্গুলার ফেস হচ্ছে অ্যালুমিনিয়ামের চারপাশে অবস্থিত, এবং আর দুটি হচ্ছে একটি টপ ফেস এবং আরেকটি হচ্ছে বটম ফেস। তো এখানে বলা হয়েছে সম্পূর্ণ যে অক্টাহাইড্রাল শীটটা, যে অ্যালুমিনিয়াম অক্টাহাইড্রাল শীটটা রয়েছে, সেটি দেখতে রেক্ট্যাঙ্গুলার শেপ, অর্থাৎ যদি এটা আমরা 3D ভিউ থেকে দেখি তাহলে এটি দেখতে আয়তাকার। With top and bottom phases having the same characteristics of exposed hydroxyl ion. এক্ষেত্রে টপ এবং বটম ফেজে যে হাইড্রোক্সিল আয়নের বন্ডিং পাওয়ারটা রয়েছে সেটি টপ এবং বটমে সেম, অর্থাৎ যদি আমরা বলতে পারি এখানে যদি পানির অণুর সাথে OH মাইনাস আয়ন যদি বন্ধন গঠন করে, সেক্ষেত্রে OH মাইনাস যে নেগেটিভ চার্জ আছে সেটি পানির অণুর পজিটিভ চার্জ অর্থাৎ H প্লাস আয়নকে আকর্ষণ করার ক্ষমতা টপ ফেজ এবং বটম ফেজে হাইড্রোক্সিল আয়নের সেম হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। Hi, I am Hassan Islam. My ID is CN02106718. Now, এখন আমি ডিসক্রাইব করব ক্লিওনোনাইট ক্লে। ক্লিওনোনাইট ক্লে হলো যে ক্লে মিনারেলসের একটা অংশ, যে 3টা পার্ট আছে তার ভিতরে একটা। ক্লিওনোনাইট ক্লে মূলত টেট্রাহাইড্রাল শীট এবং অক্টাহাইড্রাল শীট দুটোর বন্ড গঠনের মাধ্যমে গঠিত।
টেট্রাহেড্রাল শীট আমরা জানি টেট্রাহেড্রাল শীটটা ট্রাপিজয়েড হয় এবং অক্টাহেড্রাল শীট রেক্ট্যাঙ্গুলার হয়। আমরা যদি এখানে নামগুলো নাও থাকে যদি আকারটা দেখতে পাই যে আকারের ভিতরে যে ট্রাপিজয়েডে যে কোনো বাহু সমান হবে না এবং রেক্ট্যাঙ্গুলার বিপরীত বাহুগুলো সমান হবে। এই বাহুগুলোর আকার আকৃতির উপর নির্ভর করে আমরা টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল শীটটা চিনতে পারবো। এখানে একটা টেট্রাহেড্রাল একটা অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল এভাবে করে একটার পর একটা ক্রমান্বয়ে থাকে গঠন করে প্লেনোনয়েড ক্লেটা গঠন করবে। তারা গঠন করে আপনার একটা আনস্যাটিসফাইড সিলিকা শীট এবং একটা অ্যালুমিনিয়াম শীট গঠিত অ্যালুমিনিয়াম শীট মিলে অ্যাটমিক বন্ড গঠন করবে এবং এদের বন্ডটা হবে যে প্রাইমারি বন্ড। এদের দুইটা এর ভিতরে থিকনেস হবে 7.2 অ্যাংস্ট্রম। আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 10 মিটার এবং or 0.1 ন্যানোমিটার। দ্যাটস অল। Hello everyone, Assalamualaikum, my respected teacher and good morning everyone. আমি এখন মন্টমরিয়ার ক্লে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আমার টিমমেটরা আগে আপনাদের এরিয়া বিস্তারিত বলেছে এবং আমি এখন মন্টমরিয়ার ক্লে নিয়ে এটা নিয়ে আরো বিস্তারিত জানবো। তো মন্টমরিয়ার ক্লে তিনটা লেয়ার নিয়ে গঠিত, যেখানে আছে একটি টেট্রাহেড্রাল শীট এবং অক্টাহেড্রাল শীট এবং তার নিচে আরেকটা হচ্ছে টেট্রাহেড্রাল শীট, যেটা তিনটি স্তরে গঠিত এবং এই তিনটি মিলে একটা বন্ড করতে হয়, যে বন্ডের থিকনেস দেওয়া আছে 10 অ্যাংস্ট্রম। তো এখানে আমরা দেখছি যে এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে, কিন্তু মাঝখানে একটা ওয়াটার মলিকিউলার এন্ড ক্যাটায়ন আছে। তো দুইটা বন্ডের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে পানির একটা স্তর আছে। তো এইটা কেন হয়? টেট্রাহেড্রাল শীটটা আমরা দেখতে পাচ্ছি মানে এটা টেট্রাহেড্রাল শীটের আমরা যে আয়ন যদি আমরা পরমাণুতে দেখেছি প্রথমে, যেখানে দেওয়া আছে মানে চারপাশে কিছু নেগেটিভ চার্জ যুক্ত আয়ন আছে, যে আয়নগুলো পানির মধ্যে যে পজিটিভ আয়ন আছে সেগুলোকে আকর্ষণ করে। তো পানির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের আয়ন থাকে, যার মধ্যে থেকে পজিটিভ আয়নকে আমাদের টেট্রাহেড্রাল শীট মানে সিলিকার যে পরমাণুটি আছে সেটি আমাদের এটি আকর্ষণ করে। তো এই আমরা যদি এই টেলিস্কোপের মাধ্যমে দেখতে যাই তাহলে আমরা মন্টমরিয়ারকে মানে খুব কাছে গিয়ে দেখতে পাই এবং এখানে আমাদের দুইটি বৈশিষ্ট্য আছে এই ধরনের ক্লেমে, হাইয়ার সিঙ্কেজ এন্ড সোয়িং। তো সিঙ্কেজটা হয় যখন হচ্ছে যে মানে এই ধরনের মাটি আমরা দেখি যে সাধারণত পানিটা অ্যাবজর্ব করে থাকে। তো বিভিন্ন সময় এটি পানি অ্যাবজর্ব করে অনেক ফুলে ফেপে ওঠে এবং এটি অনেক সময় পানিটা ছেড়ে দিয়ে মানে সিঙ্কেজ হয়। তো আমরা সিঙ্কেজটা জানতে পারতেছি যে আমাদের সাধারণত মাটি যে থাকে, তো মাটির মধ্যে পানিটা সাধারণত এই মন্টমরিয়ার ক্লে যেখানে থাকে সেটা পানিটা অ্যাবজর্ব করে নেয় এবং যেটাকে বলা হয় সিঙ্কেজ। এবং এই পানিটা এবং বিভিন্ন সময় হঠাৎ করে এই পানিটা তারা ছেড়ে দেয় এবং ফুলে ফেপে ওঠে, যার মাধ্যমে এটা সোয়েলিং হয়। তো আমি যদি সোয়েলিং এর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে যদি আমরা সাধারণত মোটর দেখেছি অনেকে, তো মোটরটা হয় যে যদি আমরা একটা পাত্রের মধ্যে মোটরটা রাখি, তো এটা যদি এতটুকু থাকে এবং এটার উপর আমরা যদি একটা কোনো প্লেট বা পাত্র দিয়ে থাকি এবং সেটা পানি দিয়ে রাখি এবং দেখা যাচ্ছে যে আমাদের একদিন বা 12-13 ঘন্টা পর দেখা যাচ্ছে যে এটা ফুলে ফেপে উঠতেছে। তো জিনিসটা ঠিক এরকম, এটা আমাদের স্ট্রাকচারের জন্য একটা মানে এই মাটিটা কি মানে খুব একটা মানে অনেক বিপজ্জনক। কারণ হচ্ছে যে আমরা যখন মাটির উপর একটা স্ট্রাকচার করি, তো আমাদের এই মন্টমরিয়ার ক্লেটা যখন থাকে তখন এটি পানি এমন সময় থাকে যে এটা পানি অ্যাবজর্ব করে ফুলে ফেপে ওঠে, যার কারণে স্ট্রাকচারটার মধ্যে ফাটল সৃষ্টি হয়। এবং অনেক সময় দেখা যায় এটি মানে পানিগুলো ছেড়ে দিয়ে এক পাশে দেবে যাওয়া শুরু করে। আমরা সাধারণত রাস্তায় এবং গ্রামে বিভিন্ন দেয়ালে দেখে থাকি যে এক পাশে দাঁড়িয়ে থাকে, এক পাশে সেটা ভেঙে পড়ে যায়। তো আমাদের এই মাটিটি আমাদের স্ট্রাকচারের জন্য উপযোগী নয়। তো that's my description for you. Assalamualaikum everyone, I am Ramzan Choudhury, my ID is CN02106728. আজকে আমি ডিসক্রাইব করব ইলিট ক্লে নিয়ে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ক্লের তিনটা টাইপ, কেওলিনাইট ক্লে, মন্টমরিয়ালিনাইট ক্লে এন্ড ইলেকট্রিক ক্লে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা লেয়ার, সর্বপ্রথমে তিনটা লেয়ার দেখতে পাচ্ছি। ফার্স্ট লেয়ারটা হচ্ছে টেট্রাহেড্রাল শীট, সেকেন্ডটা হচ্ছে অক্টাহেড্রাল শীট, আবার থার্ড হচ্ছে টেট্রাহেড্রাল শীট। অর্থাৎ এখানে সিলিকা অ্যালুমিনিয়াম সিলিকা এসে বন্ড তৈরি করেছে, একইভাবে এখানেও সিলিকা
অ্যালুমিনিয়াম সিলিকা এসে বন্ড তৈরি করেছে এবং মাঝখানে হচ্ছে পটাশিয়াম আয়নকে অ্যাটাক করে রেখেছে। পটাশিয়াম আয়নকে অ্যাটাক করে রাখার কারণ হচ্ছে এখানে চারপাশে হচ্ছে এই দুটো লেয়ারের চারপাশে হচ্ছে নেগেটিভ চার্জ থাকে আর পটাশিয়াম আয়ন হচ্ছে পজিটিভ চার্জ। এখানে বলাই আছে O2 মাইনাস, এখানেও O2 মাইনাস থাকে, এখানেও O2 মাইনাস থাকে এবং এদের মাঝখানে হচ্ছে পজিটিভ আয়ন থাকে যেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। এরপরে আমরা দেখব হচ্ছে বৈশিষ্ট্য। ইলাইট ক্লের বৈশিষ্ট্য হচ্ছে কেওলিনাইট ক্লে এবং মন্টমোরিওলিনাইট ক্লের দুটোটা ক্লের মিশ্রণ। এখানে আমরা কেওলিনাইট ক্লের বৈশিষ্ট্যগুলো পাবো, মন্টমোরিওলিনাইট ক্লের বৈশিষ্ট্যগুলো পাবো। ইলাইট ক্লে হচ্ছে নন এডজাস্টেবল ক্লে। ইলাইট ক্লে হচ্ছে শেলসের মেইন কনস্টিটিউয়েন্ট। আমরা ইলাইট ক্লে একটা ফর্মুলা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইলাইট ক্লের জেনারেল ফর্মুলা। এখানে আছে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন এবং হাইড্রোক্সিল আয়ন। এখানে যে ওয়াই আছে, ওয়াই এর ভ্যালুটা হয়ে থাকে 1 থেকে 1.5 এর মধ্যে, বা এটা কখনো 2 এর বেশি হতে পারে না। এটার রেঞ্জটা জেনারেলি 1 থেকে 1.5 এর মধ্যে হয়ে থাকে, 1.5 এর বেশিও হতে পারে, বাট 2 ক্রস করতে পারবে না। থ্যাংক ইউ। Assalamualaikum everyone. I am Amin Mr. Saif. ID CN02106733. Today I will discuss about clay water system. Clay water system টা কি মূলত ওয়াটার অর্থাৎ পানি কিভাবে মাটি দ্বারা শোষিত হবে সেটা আমরা এই সিস্টেমের মধ্যে দেখব। এখানে মূলত 3 ধরনের ওয়াটার আছে, একটা হচ্ছে অ্যাডসর্বড ওয়াটার, ইলেকট্রোস্ট্যাটিক ওয়াটার এবং ফ্রি ওয়াটার। এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরবর্তীতে জানব। আমরা জানি ক্লে সারফেসটা মূলত হচ্ছে নেগেটিভলি চার্জ থাকে, এখন ওয়াটার পার্টিকেল অর্থাৎ ওয়াটার পার্টিকেলের মধ্যে আমাদের পজিটিভ আয়ন থাকে এবং নেগেটিভ আয়ন থাকে। তাহলে আমরা জানি যে সমদ্রবী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতদ্রবী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখানে যে একটা ওয়াটার সারফেস দেখতেছি অর্থাৎ ওয়াটারের পজিটিভ চার্জ প্রান্তটা সেটা ক্লে সারফেস দ্বারা আকর্ষিত হয়েছে, অর্থাৎ এখানে যে পজিটিভ চার্জ যেটা আছে পজিটিভ চার্জটা ক্লে সারফেসের নেগেটিভ চার্জের সাথে আকর্ষণের মাধ্যমে একটা বন্ড গঠন করছে। এবং এখানে আমরা দেখতেছি অর্থাৎ এই জিনিসটা হচ্ছে মূলত আমাদের অ্যাবজর্বড ওয়াটার, অর্থাৎ যে এর মধ্যে ক্লে পার্টিকেলগুলো পরস্পরের সাথে লেগে থাকে, অর্থাৎ ক্লে পার্টিকেলের সাথে ওয়াটার পার্টিকেল সরাসরি যুক্ত থাকে, সেটা হচ্ছে মূলত আমাদের অ্যাবজর্বড ওয়াটার। পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, এইভাবে কিছু ওয়াটার পার্টিকেল আছে এবং এদের মধ্যে বন্ড গঠন করছে যেটা ক্লে পার্টিকেল থেকে অনেক দূরে অবস্থান করতেছে। মূলত এই ধরনের পার্টিকেলগুলোকে বলা হয় আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ওয়াটার। এবং এখানের মধ্যে কিছু ওয়াটার পার্টিকেল আছে যেটা মুক্তভাবে ঘোরাফেরা করতেছে, অর্থাৎ এটা ক্লে পার্টিকেলের সাথে কোনো সম্পর্ক নেই, যেখানে ফ্রি বা মুক্ত, এই জিনিসটাকে বলা হয় মূলত ফ্রি ওয়াটার। এবং এখানে আরেকটা ওয়াটার আছে যেটা হচ্ছে ডিফিউজ ডাবল লেয়ার পানি, অর্থাৎ ওয়াটার ক্লে সারফেসের মধ্যে এমন একটা সারফেস আছে যেখানের মধ্যে পানিগুলো আসবে, পানির পার্টিকেল যেটা আছে পানির পার্টিকেলটা যদি আসে সেটা অবশ্যই ক্লে পার্টিকেল দ্বারা কি হবে, আকর্ষণ হবে, অর্থাৎ এদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে এবং এরা আকর্ষিত হবে। যদি এই এরিয়াটার বাইরে যায় তাহলে এদের মধ্যে আর কোনো ধরনের আকর্ষণ সৃষ্টি হবে না। এবং এই ধরনের লেয়ারটা অর্থাৎ আমাদের যে বাউন্ডারি লাইন আছে এই বাউন্ডারি লাইনটাই মূলত হচ্ছে ডিফিউজ ডাবল লেয়ার। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহমুদ ইসলাম আইডিসিএন 0106731। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়ন করা সাবস্টিটিউশন। মূলত এখানে আমরা জানি যে ক্লে সারফেসটা ইলেকট্রিক্যালি চার্জ থাকে, যদিও আমরা জানি যে সারফেসটা জেনারেলি নেগেটিভলি চার্জ থাকে, কিন্তু সম্মিলিতভাবে পুরোটা আবার নিউট্রালে কাজ করে। যদি এদের মধ্যে ন্যাচারালি কাজ না করে তাহলে এর মধ্যে ইমব্যালেন্স হবে। আবার আমরা যদি ক্লের অ্যাটমিক কম্পোজিশনটা দেখি তাহলে এর মধ্যে অক্সিজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নটা সারফেসের মধ্যে একটু থাকবে। Due to ability of the types of atom, the environment such as aluminum, ferrous, iron, magnesium, etc. এনভায়রনমেন্টের মধ্যে আমরা এই আয়নগুলো পেয়ে থাকি, যেখানের মধ্যে সিলিকা অ্যাটমের যে সেন্টার থাকবে সিলিকা টেট্রাহাইড্রাল সিলিকা যে শীটটা থাকবে তার মাঝখানে যে সিলিকাটা থাকবে সেটি লোয়ার ব্যালেন্স আয়ন বলতে কমজোজনিক আয়ন দ্বারা
আবার অ্যালুমিনিয়াম অ্যাটমের মধ্যে যে অক্টাহেড্রাল শিটটা থাকে সেটা রিপ্লেস হবে, অ্যালুমিনিয়ামটা রিপ্লেস হবে ফেরাস এবং ম্যাগনেসিয়াম দ্বারা। আর এই ধরনের যে সাবস্টিটিউশনটা হয়ে থাকে বা রিপ্লেসমেন্টটা হয়ে থাকে এটাকে আইসোমার্ভাস সাবস্টিটিউশন বলা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল হাসান ভাই। আমার আইডি হচ্ছে CN010676। তো আজকে আমরা আলোচনা করবো ইন্টারেকশন অফ ক্লে পার্টিকেলস নিয়ে। ক্লে পার্টিকেলসের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারেকশন হতে পারে। তার মধ্যে এমন একটি ইন্টারেকশন হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। Overlapping of electrons motions on their orbits of atoms creates these close range attractive force. অর্থাৎ বিভিন্ন অ্যাটমের মধ্যে তাদের অরবিটে যে ইলেকট্রনের মধ্যে যে ওভারল্যাপিংটা হয়, অর্থাৎ একটির উপর একটি ওভারল্যাপ যেটা করে সেটা হচ্ছে মূলত ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্সকে একটা ইকুয়েশনে দেখা যেতে পারে। এখানে দুটি এটা একটা অ্যাটম, এটা একটা পার্টিকেলস, এই পার্টিকেলসের মধ্যে যে ডিসটেন্সটা আছে এটাকে আমরা r দ্বারা প্রকাশ করব। এই r দ্বারা এটাকে আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্সের সাথে তুলনা করলে আমরা পাই ভ্যান ডার ওয়ালস ফোর্স প্রপোর্শনাল টু 1/r3। যখন আমরা প্রপোর্শনাল জিনিসটা তুলে ধরবো তখন আমরা একটি কে বা ধ্রুবক নিয়ে আসবো। এটা দেখতেছে মূলত ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তো আমি আমার পরবর্তী পার্টটা আসসালামু আলাইকুম সবাইকে, আমি মিনহার আব্দুল্লাহ গালিব। আমার আইডি CN01067334। ডাইপোল ক্যাটায়ন ডাইপোল অ্যাট্রাকশন, এটা দ্বারা কি বোঝায়? এখানে নেগেটিভলি চার্জ প্লে সারফেসে নেগেটিভ ডাইপোলগুলো ওয়াটার কণা পজিটিভকে অ্যাট্রাকশন করবে, আবার এখানে যে ওয়াটার কণার যে নেগেটিভ ডাইপোলটা আছে সেটা আবার পজিটিভ ডাইপোলকে অ্যাট্রাক্ট করবে। আবার এটা আবার বসে থাকবে না, এটা আবার নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করবে, সেটা আবার এখানে যে পজিটিভ ডাইপোলটা দেখতে পাচ্ছি সেটা আবার নেগেটিভলি চার্জ যে ক্লে সারফেসের নেগেটিভ ডাইপোলকে অ্যাট্রাক্ট করবে। ক্যাটায়ন লিংকেজ এখানে নেগেটিভলি চার্জ ক্লে সারফেসের মাঝখানে পটাশিয়াম আয়নের ডাইপোলগুলো রয়েছে, সেগুলো একটা আরেকটার সাথে লেগে একটা লিংক তৈরি করবে, সেটা এটাতে বোঝানো হয়েছে ক্যাটায়ন রিপালসিভ ফোর্স এবং অ্যানায়ন রিপালসিভ ফোর্স। এখানে যখন ক্যাটায়নগুলো একে অপরের কাছাকাছি চলে আসবে তখন এদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করবে এবং একে অপরকে বিকর্ষণ করবে। এখানেও সেম, মাইনাসগুলো যখন একে অপরের কাছাকাছি চলে আসছে একে অপরকে বিকর্ষণ করতেছে। দ্যাটস অল। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ এসএন জুনাশান, CN0267। আজকে আমি শিলেন অ্যান্ড শিঙ্গেজ অফ ক্লেস বা মাটির পোড়া সম্পর্কে আলোচনা করব। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, থিকনেস অফ ক্লে পার্টিকেল। এখানে ইংলিশ দেখা যাচ্ছে এই দুটিকে বলা হয় টেট্রাহেড্রাল শিট এবং মাঝখানেটাকে বলা হয় অক্টাহেড্রাল শিট। এবং এখানে যে বিন্দুগুলো দেখাচ্ছে এগুলোকে পানির ফলে এখানে এসে জমা হয়েছে। এখন আমরা যখন এই টেট্রাহেড্রাল শিট থেকে অক্টাহেড্রাল শিট থেকে এবং টেট্রাহেড্রাল শিট তিনটা মিলে যখন একটা দূরত্ব দেখবো তাদের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে, তা হচ্ছে সেকেন্ডারি বন্ড এবং তাদের দূরত্ব হচ্ছে 10 অ্যাংস্ট্রম। এখন আমরা এই যে when clay specimen is in process of increasing the water content, clay swells mainly due to weak secondary bonds between exposed OH and OH negative, OH positive and OH negative. এখন আমরা যখন দেখব ওয়াটার কন্টেন্টের পরিমাণ কাদামাটি যখন ওয়াটার কন্টেন্টের পরিমাণ বেড়ে গেছে তখন এর মধ্যে সেকেন্ডারি বন্ডের মধ্যে এই মাটিটা ফুলে গেছে এবং এর মধ্যে এই যে সেকেন্ডারি বন্ডটা দুর্বল সেকেন্ডারি এবং OH পজিটিভ এবং OH নেগেটিভ তৈরি করেছে। সারফেস অফ ফিনিশিং শিট স্পেশালি কাদামাটির মধ্যে তার দেখা যাচ্ছে।
ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম, আমি নামাজ শরীফ, আইডিসি NG210673। When water content is displayed, যখন পানি ক্লে পার্টিকেল থেকে পানিটা কমে যাবে তখন সংকুচিত হয়ে এটা সিঙ্কেজ হবে। এই সিঙ্ক ডিউ টু দ্য রিসার্চ ফেনোমেনন অফ সোয়েলিং, অর্থাৎ সোয়েলিং যেটা হয় সোয়েলিং এর ঠিক বিপরীত কাজটা সিঙ্কেজের জন্য হবে। লার্জ অ্যামাউন্ট অফ সোয়েলিং আপন ওয়েটিং অফ সিঙ্কেজ আপন ডে and drying would cause disgusting and damage to building and foundation. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা জানি সোয়েলিংটা হবে যখন ক্লে পার্টিকেল থেকে ক্লে পার্টিকেল থেকে পানিটা জমে গিয়ে যেটা হচ্ছে সংকুচিত সেটা হচ্ছে এক্সপ্যান্ড করবে, তখন হচ্ছে সোয়েলিংটা হবে। যখন সিঙ্কেজ হবে তখন পানিটা ছেড়ে দিয়ে তার ড্রাই হলে তখন সিঙ্কেজটা হবে। একটা ফাউন্ডেশনের একটা বিল্ডিং ফাউন্ডেশনের যখন আমরা কাজ করতে যাব তখন যদি ক্লে পার্টিকেল থেকে যদি সোয়েলিং আর সিঙ্কেজ একসাথে হয় তখন এটা খুব একটা ভালো হবে না, ফাউন্ডেশনের জন্য খুব খারাপ ক্ষতিকর একটা পার্ট হবে। and the swelling and shrinkage এখানে বলা হচ্ছে এই ফাউন্ডেশনে যদি খারাপ ক্লে পার্টিকেলটা থাকে, যেমন ক্লে পার্টিকেল থেকে যে পরিমাণ ক্লে পার্টিকেলটা আমরা থাকবে সেখানে যদি ক্লে পার্টিকেল তাদের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে তারা কি পরিমাণ ক্লে পার্টিকেল থাকে এবং কি পরিমাণ এখানে ড্যামেজেস ফাউন্ডেশনে করবে। আর আমরা ইতিমধ্যে জেনেছি যে এই ক্লে পার্টিকেলটা সবচেয়ে বেশি ক্ষতিকারক হয়ে থাকে, কারণ এখানে তার সারফেস গঠনটা এমন যে সে এখানে বন্ড থেকে এসে পানিগুলো জমে তার একটা সময় সোয়েলিং করবে এবং পরবর্তী সেটা ফাউন্ডেশনে সিঙ্কেজ করে ফাউন্ডেশনটা দুর্বল করে দেবে। দ্যাটস অল, থ্যাংক ইউ। Assalamu alaikum everyone, my name is Fazlul Ahmed, my ID is CN742. তখন আমরা জেনেছি ক্লে টাইপস আর ক্লে ওয়াটার সিস্টেম এগুলো সম্পর্কে এখন আমরা জানবো সয়েল স্ট্রাকচার। What is soil structure? Geometric arrangement of soil particles with respect to one another is known as soil structure. তো soil particle এর একটা আরেকটার সাথে যে জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে soil structure। আর soil structureটা ডিপেন্ড করে পার্টিকেল সাইজ আর ফরমেশনের উপর। আর এখানে কোর্স গ্রেন সয়েল আর ফাইন গ্রেন সয়েলের জন্য দুই ধরনের স্ট্রাকচার হয়, একটা হচ্ছে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার আর একটা হচ্ছে হানিকম স্ট্রাকচার। আর ফাইন গ্রেন সয়েলের জন্য হয় ডিসপার্স ক্লে আর ফ্লোকুলেটেড ক্লে। আর সিঙ্গেল গ্রেন স্ট্রাকচারটা হচ্ছে মূলত কোহেশনলেস সয়েল যেগুলো হচ্ছে গ্র্যাভেল স্যান্ড। আর হানিকম স্ট্রাকচারটা হচ্ছে একটা আরেকটার সাথে যুক্ত থাকে অনেকটা মৌচাকের মতো। আর ডিসপার্স ক্লে আর ফ্লোকুলেটেড ক্লে সম্পর্কে আমরা পরের স্লাইডগুলোতে জানতে পারবো, যেগুলো আমার টিমের মনোয়ার ইসলাম আলোচনা করবে। দ্যাটস অল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফ মনোয়ার ইসলাম, মাই আইডি CN02167141। আজকে আমি কোর্স গ্রেন সয়েলের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। এখানে দুইটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, একটা হচ্ছে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার, একটা হচ্ছে হানি কম স্ট্রাকচার। সিঙ্গেল গ্রেন স্ট্রাকচারের মধ্যে কোহেশনলেস সয়েল such as grain and sand are compressed of percolate grains is which the gravitational force are more predominated than surface force. অর্থাৎ এখানে হচ্ছে যে গ্রেন সয়েল আছে, এখানে যে সিঙ্গেল গ্রেন সয়েল আছে স্ট্রাকচার আছে, এখানের মধ্যে হচ্ছে কোহেশনলেস কাজ করে। এখানে যেটা বলে একটা আন্তঃকোণ আকর্ষণ বলে, যেটা ওদের মধ্যে কাজ করে না, এবং এখানে এদের মধ্যে শুধু একটা বলে কাজ করে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং যে সারফেস ফোর্স আছে এটা ওদের মধ্যে কাজ করে না। আর দ্বিতীয় হচ্ছে কি হানিকম স্ট্রাকচার, পার্টিকেল টু পার্টিকেল কন্ট্যাক্ট দ্যাট ব্রিজ ওয়ার লার্জ ওয়েট ইন দ্য সয়েল মাস। অর্থাৎ এখানে এই যে পার্টিকেল আছে এখানের মধ্যে পার্টিকেল টু পার্টিকেল মানে ইয়ে আছে কোহেশনশিপ, যার হচ্ছে আন্তঃকোণ আকর্ষণ বল কাজ করে, এবং এরা আরেকটাকে আকর্ষণ করে, এবং এদের মধ্যে একটা বন্ড তৈরি করে, যেখানে মধ্যে ব্রিজ তৈরি করে, যার মধ্যে হচ্ছে লার্জ ওয়েট থাকে। দ্যাটস অল ফ্রম দ্য Assalamu alaikum. Hello everyone, my ID is CN02106735. Today I am going to discuss about soil structure of clay, also known as pine dating clay. Pine dating clay দুই প্রকার হয়ে থাকে, ডিসপ্লেসিভ ক্লে এন্ড ফ্লোকুলেটেড ক্লে। ডিসপ্লেসিভ ক্লে হচ্ছে এমন একটি ক্লে যাতে লো শ্যাডোস্টেন্সি মানে কোনো শ্যাডোস্টেন্সি থাকে না, এবং হাই কম্প্রেসিবিলিটি এবং লো পারমিয়াবিলিটি হয়। অর্থাৎ
লো পারমিয়াবিলিটি হয়, অর্থাৎ এতে অধিক পরিমাণ পানি থাকায় নতুন করে পানি শেয়ার করতে পারে না, এবং এর ফলে এদের মধ্যে সংকট আকর্ষণ বল কম থাকে এবং হাই কম্প্রেসিবিলিটি বোঝানো হচ্ছে গ্রামে ফসলের জমিতে যে কাদামাটিগুলো পাওয়া যায় গ্রামের ফসলের জমিতে যে কাদামাটিগুলো পাওয়া যায় মাটিগুলো সহজে কম্প্রেস করা যায়, অর্থাৎ বোঝানো হয়েছে যে কাদামাটিগুলোতে সহজে কম্প্রেস করা যায় তাকে হাই কম্প্রেসিবিলিটি বলা হয়। তাহলে আমরা বলতে পারি কি লো শিয়ার রেজিস্ট্যান্স, হাই কম্প্রেসিবিলিটি এবং লো পারমিয়াবিলিটি মিলে হয় ডিসপ্লেসিভ ক্লে। And my another important topic is flocculation clay. What is flocculation clay? Flocculation clay সাধারণত এইডস এবং ফেস শেপের হয়ে থাকে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এইড শেপ, এটা হচ্ছে ফেস শেপ। ফ্লকুলেটেড ক্লে রেজিস্ট্যান্স খুব কম থাকে এবং এর হাই পারমিয়াবিলিটি হয় এবং লো কম্প্রেসিবিলিটি হয়, এবং অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি সমুদ্রের পাশে যে মেরিন ক্লে অর্থাৎ সমুদ্রের পাশে যে মাটিগুলো পাওয়া যায় তাকে মেরিন ক্লে বলা হয়। Yeah, that's all for me. Assalamualaikum everyone. My name is Tiakhadar. My ID is CN02106746. I'm a professor quick clay নিয়ে। Quick clay is also known as lead clay and champlain sea clay. অর্থাৎ quick clay আমরা আরো দুই নামে চিনি, এটা হচ্ছে lead clay আর হচ্ছে champlain sea clay. This is a unique form of highly sensitive marine clay. অর্থাৎ এটি একটি সংবেদনশীল সামুদ্রিক মাটি with the tendency to change from a relatively still condition to a liquid mass when it is disturbed. অর্থাৎ এটিকে যদি ডিস্টার্ব করা হয় তাহলে এটি শক্ত অবস্থা থেকে খুব তাড়াতাড়ি লিকুইডে পরিণত হয়, অর্থাৎ খুব নরম হয়ে যায়। Undisturbed quick clay resembles a water saturated gel. অর্থাৎ এটি পানির একটি জেলের মতো। When a mass of quick clay undergoes sufficient stress, however, it instantly turns into flowing pore. অর্থাৎ এটিকে যখন খুব বেশি চাপ প্রযুক্ত করা হবে এটির মধ্যে, এটি হঠাৎ করে এটি খুব নরম ঝরঝরা মাটিতে পরিণত হবে। অর্থাৎ আমরা চোরাবালি চিনি, এটি অনেকটা চোরাবালির মতোই, আর এই মাটিটা অনেক বেশি থাকে নরওয়েতে, যেখানে এটার কারণে ল্যান্ডস্লাইডটা বেশি হয়। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম অর্থম অপু, আইডি CEN02106750। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লে ভার্সেস স্যান্ড। আমরা এখানে ক্লে এবং স্যান্ডের মধ্যে পার্থক্যটা বের করব, যেন আমরা ক্লে এবং স্যান্ডকে খুব সহজে চিনতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রপার্টিজ এন্ড বিহেভিয়ার্স। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজের মধ্যে ক্লে হবে 0.005 থেকে 5 অথবা 0.002 এর নিচে হলে এটাকে আমরা ক্লে দেবো, আর যদি 0.075 mm থেকে যদি বেশি হয়, বড় হয়, তাহলে আমরা তাকে স্যান্ড হিসাবে দেব। স্ট্রাকচার শিপ ক্লেকে আমরা সাধারণত ক্লে স্ট্রাকচার আমরা ফ্ল্যাট হিসাবে পাই, এবং কি স্যান্ডের আমরা স্ট্রাকচার পাবো অ্যাঙ্গুলার সাইজ, রাউন্ড সাইজ এবং ক্রিস্টাল সাইজ। দা সারফেস চার্জে আমরা ক্লের মধ্যে নেগেটিভ এবং কখনো আমরা পজিটিভ এজ পাবো, এবং স্যান্ডের মধ্যে আমরা কোনো রকমের চার্জ পাবো না। স্পেসিফিক চার্জ এর ক্ষেত্রে, স্পেসিফিক চার্জের ক্ষেত্রে ক্লেতে পাবো আমরা লার্জ এবং স্যান্ডে পাবো স্মল। ইন্টারগ্রেটিভ ফোর্সে ক্লেতে আমরা স্ট্রং পাবো, বাট আমরা স্যান্ডে কোনো রকম ইন্টারগ্রেটিভ ফোর্স পাবো না। প্লাস্টিসিটির মধ্যে ক্লে প্লাস্টিক ধর্ম পালন করে, বাট স্যান্ড কোনো রকম প্লাস্টিক ধর্ম পালন করে না, শেয়ার রেজিস্ট্যান্স। এখানে ক্লে হচ্ছে বাই কর্ষণ এবং স্যান্ড হচ্ছে বাই ফ্রিকশন। ভলিউম চেঞ্জ ক্লে লার্জ এবং সময় সাপেক্ষ ধর্ম পালন করে, কিন্তু স্যান্ডের ক্ষেত্রে এটা খুবই কম হয়, এবং কি যতই মানে পরিবর্তনটা তার খুব তাড়াতাড়ি হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। Everyone, Assalamualaikum. I am Fazal Rabbi and my ID is CN753, and now I am going to discuss about the question answer part. তো ফার্স্ট কোশ্চেনটাতে জানতে চাওয়া হয়েছে যে আমাদের ক্লে সারফেসগুলো নেগেটিভলি চার্জ থাকে, এটা কেন হয়? তো সেজন্য আমাদের ক্লের গঠনটা দেখতে হবে। আমরা এতক্ষণ জেনেছি যে ক্লেটা আসলে দুই রকম অ্যাটমিক শিট দিয়ে গঠিত হয়, যার মধ্যে একটা হচ্ছে সিলিকন টেট্রাহেড্রাল শিট এবং একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন শিট। তো আমরা যদি একটু গঠনটা দেখি,
সো সিলিকন টেট্রাহেড্রন শীটের ক্ষেত্রে আমরা সিলিকনের চার্জ হচ্ছে +4 এবং অক্সিজেন প্রত্যেকটা চার্জ হচ্ছে -2 করে। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের নিট যে চার্জটা আছে সেটা -4 দেখা যায়। স্বাভাবিকত মনে হতে পারে যে এই কারণে হয়তো আমাদের সারফেসটা আসলে নেগেটিভলি চার্জ হয়, কিন্তু আসলে তেমন হয় না। তার কারণ হচ্ছে এখানে যে সিলিকনটা আছে তার 4টা চার্জ সে 4টা অক্সিজেনের সাথে শেয়ার করবে, তো বাকি যে একটা নেগেটিভ চার্জ আছে সেই নেগেটিভ চার্জটা সে পাশের সিলিকন থেকে পাশের সিলিকনের সাথে যে বন্ধনটা তৈরি করবে সেই বন্ধনের মাধ্যমে সে নিউট্রাল হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে দেখে আমরা এটা নিউট্রাল মনে হতে পারে, কিন্তু ক্লে পার্টিকলগুলোর ক্ষেত্রে দুইটা যে প্রান্তগুলো সৃষ্টি হয়, যেমন এটা যদি একটা প্রান্ত হয় তাহলে এই প্রান্তে এই যে অক্সিজেনগুলো আছে সেই অক্সিজেনগুলো কোনো সিলিকনের সাথে বন্ধন যেহেতু তৈরি করতে পারবে না, তার কারণে যে নেগেটিভ চার্জগুলো থাকবে সেগুলো আমাদের ক্লে সারফেসে দেখা যাবে। তাছাড়া আরেকটা কারণে এই জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে আইসোমরফাস সাবস্টিটিউশন। আমরা জানি যে এখানে আমাদের যে ক্লের অ্যাটমিক স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার, কিন্তু আমাদের মাটিতে বিভিন্ন রকম আয়ন থাকার কারণে, যেমন অ্যালুমিনিয়াম আয়ন থাকে, ম্যাগনেসিয়াম আয়ন থাকে, আয়নগুলো যখন আমাদের মাঝখানে সিলিকনের আয়নটাকে সরিয়ে সে নিজের জায়গাটা দখল করে ফেলবে সেটাকে আমরা বলছি আইসোমরফাস সাবস্টিটিউশন। কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের যে এখানে স্ট্রাকচারটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে যদি ম্যাগনেসিয়াম চলে আসে, ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2+, তাহলে আগে দেখলাম আমাদের নিট চার্জ ছিল -4, কিন্তু ম্যাগনেসিয়াম যদি আসে আমরা দেখতেছি 5টা আরো দুটো কমে যায়, যার কারণে নিট চার্জ আরো নিট চার্জ -6 হয়, যার কারণে আমাদের ক্লে যে সারফেসটা থাকে সেটা নেগেটিভলি চার্জ হয়। নেক্সট কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে আমাদের ক্লের চারপাশে যে অ্যাবজর্ব ওয়াটারের লেয়ারটা আছে সেটা আমাদের গুরুত্ব রাখে। তো আমরা যদি ক্লে পার্টিকলটা দেখি, ক্লে পার্টিকল আমরা একটু আগে দেখলাম যে ক্লে পার্টিকলগুলো নেগেটিভলি তার সারফেসটা নেগেটিভলি চার্জ হয়। তো এটা যদি একটা ক্লে পার্টিকল হয় এবং এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, তো আমাদের পানির যে কণাগুলো আছে, পানির কণার আমরা জানি দুটা পোল আছে, একটা নেগেটিভ পোল একটা পজিটিভ পোল। তো এই ক্লে সারফেসের নেগেটিভ প্রান্তটা আমাদের পানির যে কণাগুলো আছে পানির কণার পজিটিভ পোলটাকে আকর্ষণ করবে, এবং এই কণাগুলোকে আমরা বলে থাকি এই পানির কণাগুলোকে বলে থাকি আমরা অ্যাবজর্ব ওয়াটার। তো আমাদের ক্লের যে প্লাস্টিক ধর্মটা আছে সেই প্লাস্টিসিটি ধর্মটা আমাদের অ্যাবজর্ব ওয়াটারের উপর নির্ভর করে। তারপরে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে যে আমাদের মন্টমরিওলিনেট এবং কেওলিনেট যে দুটো ক্লে আছে তাদের মধ্যে মন্টমরিওলিনেট ক্লে বেশি সোয়েল করে, এটা কেন করে? তো সেজন্য আমাদের এই দুটো ক্লের গঠন দেখতে হবে। তো প্রত্যেক ক্লে আসলে দুই রকম অ্যাটমিক শিট দ্বারা তৈরি হয়। তো আমরা যদি গঠনগুলো দেখি, তো বাম পাশে যে আমরা ফিগারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কেওলিনেট ক্লের ফিগারটা, এবং ডান পাশে ফিগারটা হচ্ছে মন্টমরিওলিনেট ক্লের ফিগার। তো কেওলিনেট ক্লে যেটা আছে সেখানে আমরা এদের ইন্টারমলিকুলার কোনো স্পেস নাই, যার কারণে এরা পানির কণাটাকে শোষণ করে না। কিন্তু আমাদের মন্টমরিওলিনেট যে ক্লেটা আছে তার আমরা দেখতে পাচ্ছি এখানে এই লেয়ার এবং এখানে এই লেয়ার, এই দুটো লেয়ারই হচ্ছে আমাদের সিলিকন টেট্রাহেড্রাল লেয়ার, যারা নেগেটিভলি চার্জ থাকে, যার কারণে সেখানে তারা পানির পজিটিভ প্রান্তগুলোকে আকর্ষণ করে, এবং যে ক্যাটায়নগুলো আছে সেই ক্যাটায়নগুলো আবার পানির নেগেটিভ প্রান্তগুলোকে আকর্ষণ করে, এবং এর কারণে পানির কণাগুলো এখানে মাঝখানে আটকে যায়, যার কারণে পানিতে আমাদের মন্টমরিওলিনেট যে ক্লে আছে সেটা বেশি পরিমাণে সোয়েল করে। তারপরে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে যে আমাদের কিছু ক্লে ফ্লোকুলেট করে এবং কিছু ক্লে ডিসপার্স হয়, এর কারণ কি? তো এটা জানার জন্য আমাদের ক্লের মধ্যে দুই ধরনের আকর্ষণ সম্পর্কে জানতে হবে। ক্লেতে অ্যাট্রাকটিভ এক ধরনের আকর্ষণ কাজ করে, যেটা আমরা ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স থেকে পাই, এবং আরেক ধরনের ফোর্স হচ্ছে ক্যাটায়ন রিপালসিভ ফোর্স। আমরা জানি যেহেতু ক্যাটায়ন সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, সেক্ষেত্রে ক্যাটায়ন পরস্পরকে বিকর্ষণ করবে, এবং ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের কারণে এরা পরস্পর একটা অ্যাট্রাকটিভ ফোর্সের তৈরি হবে। এখন কোনো কারণে যদি অ্যাট্রাকটিভ ফোর্সের চেয়ে আমাদের রিপালসিভ ফোর্সটা বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের নিট যে ফোর্সটা আছে সেটা রিপালসিভ হবে, এবং সেক্ষেত্রে আমাদের যে ক্লে কণাগুলো আছে সেগুলো ক্লে কণাগুলো একজন আরেকজনের সাথে যুক্ত না হয়, একজন আরেকজন থেকে সেপারেট ভাবে আমাদের পাত্রের তলদেশে জমা পড়বে, এবং এই অবস্থাটাকে আমরা বলতেছি ডিসপার্স অবস্থা।
আর যদি আমাদের অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হয়, নিট অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হলে আমাদের ক্লে কণাগুলো ফ্লক তৈরি করে, ফ্লক তৈরি হয়ে তারা পাত্রের তলদেশে জমা হয়। এই কারণটার কারণে কিছু ক্লে আমাদের ফ্লকুলেট করে এবং কিছু ক্লে ডিসপার্স হয়। নেক্সট কোয়েশ্চনে জানতে চাওয়া হচ্ছে আমাদের লিকুইডিটি ইন্ডেক্স যদি 100% এর চেয়ে বেশি হয় তাহলে সেটা কি মিন করে, এটা কি আসলে সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় তাহলে সিচুয়েশনটা কি হবে। তো লিকুইডিটি ইন্ডেক্স হচ্ছে আমাদের যে ক্লের কনসিস্টেন্সি আছে সেটা বোঝানোর জন্য একটা টার্ম, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। তো আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে দেখি, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি ইন্ডেক্সের ইকুয়েশন, যেখানে Wn হচ্ছে আমাদের যে ন্যাচারাল ডিপোজিট থেকে আমরা ক্লেটা নিব তার কি পরিমাণ ময়েশ্চার কন্টেন্ট আছে সেটা। তাহলে এখানে যদি আমাদের এই ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্টটা যদি আমাদের লিকুইড লিমিটের সমান হয়ে যায় তাহলে আমরা দেখতেছি উপর নিচে এক হয়ে গেলে আমাদের লিকুইড লিমিট আসবে 100%, এবং আমাদের ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্টটা যদি আমাদের প্লাস্টিক লিমিটের সমান হয়ে যায় তাহলে উপরে 0 হয়ে গেলে পুরোটা 0% চলে আসবে। তার মানে আমাদের ক্লের ক্ষেত্রে আমাদের লিকুইডিটি ইন্ডেক্সটা 0 থেকে 100% এর মধ্যে থাকে। তবে কোনো কারণে যদি আমাদের এই ন্যাচারাল যে ময়েশ্চার কন্টেন্টটা আছে সেটা যদি লিকুইড লিমিট থেকে বেশি হয়ে যায় তাহলে ক্যালকুলেশন করে আমাদের লিকুইডিটি ইন্ডেক্সটা 100% এর চেয়ে বেশি আছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে ক্লেগুলো থাকে সেগুলো যদি আনডিস্টার্ব থাকে তাহলে সেগুলো দেখতে মনে হয় স্টেবল আছে, কিন্তু হঠাৎ করে যদি কোনো একটা স্টেজ তার উপরে আসে তাহলে সেগুলো লিকুইডে পরিণত হয়ে যায়। দ্যাটস অল। I discuss about floaters and discuss about how to determine liquid level of resistor. প্রথমত হলো কি আমাদের ফ্লো কার্ভটা করার জন্য আমাদের লিকুইড ভ্যালুটা বের করার জন্য আমাদের ফ্লো কার্ভটা করতে হবে। ফ্লো কার্ভটা করার জন্য সাধারণত আমরা x অক্ষ বরাবর হলো কি নাম্বার অফ ফ্লো এবং y অক্ষ বরাবর পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্ট বসে, পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্ট, এবং হলো কি x অক্ষ বরাবর হলো কি ফ্লোটা বসে। পরবর্তীতে হলো কি পার্সেন্টেজ অফ ওয়াটারটা বের করার জন্য মূলত হলো কি আমরা হলো কি একটা ইকুয়েশন ফলো করি। সেই ইকুয়েশনটা হলো কি ওয়েট অফ ওয়াটার এবং হলো কি নিচে হলো কি ওভেন ড্রাই সয়েল ওয়েট এবং ইনটু 100%। পরবর্তীতে হলো কি আমরা যদি এই মানগুলো অবশ্যই এখানে দেওয়া আছে, এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে পাবো। এখন হলো কি ব্লো লাইন থেকে যদি আমরা হলো কি একটা 25 ব্লো থেকে যদি আমরা একটা আঁকি তাহলে যে পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্টটা পাবো সেটাই হলো কি আমাদের Assalamu alaikum everyone. I am Rabia Khatun Mim, ID CEN 021067660. এখানে তিন ধরনের সয়েল স্যাম্পল আছে, যেখানে লিকুইড লিমিটটা দেওয়া আছে, প্লাস্টিক লিমিট দেওয়া আছে, ক্লে ফ্র্যাকশন দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভিটি বের করতে হবে। অ্যাক্টিভিটির সূত্রটা এইরকম, equal to PI by percentage of clay size fraction. PI টা হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। প্লাস্টিসিটি ইন্ডেক্স আমরা বের করতে পারি আবার লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিটটা মাইনাস করে। তো লিকুইড এরপর আমরা দেখতে পারি লিকুইড লিমিটও আর প্লাস্টিক লিমিট দেয়াই আছে, ওখান থেকে আমরা প্লাস্টিসিটি ইন্ডেক্সটা বের করতে পারি। ফার্স্টেটা দেখতে পাচ্ছি আমরা লিকুইড লিমিট দেওয়া আছে 140, প্লাস্টিক লিমিট দেওয়া আছে 73। তো যেটা হচ্ছে 100 থেকে 90 এর ভিতরে আর প্লাস্টিক লিমিট 50 থেকে 100 এর ভিতরে, যেটার অ্যাক্টিভিটিটা হবে হচ্ছে 1.5 থেকে 7.0। আর অ্যাক্টিভিটি যদি 1.5 থেকে 7.0 হয়, সে যে ক্লে মিনারেলটা হবে সেটা হচ্ছে তারপরটা হচ্ছে 40 থেকে 55 এর ভিতরে আর 30 থেকে 45 এর ভিতরে যদি প্লাস্টিক লিমিটটা হয় তাহলে অ্যাক্টিভিটিটা হবে হচ্ছে 0.4 থেকে 0.6।
যেটা হচ্ছে সয়েল স্যাম্পল 2টা, আর সেটা হবে হচ্ছে হ্যালোসাইটটা, যেটা ক্লে মিনারেলটা হবে হ্যালোসাইট। তারপরটা হচ্ছে তারপরে যে লিকুইড লিমিটটা দেওয়া আছে 38, প্লাস্টিক লিমিট দেওয়া আছে 27 সয়েল স্যাম্পল 3 তে, যেটা হচ্ছে লিকুইড লিমিট 35 থেকে 100 এর ভিতরে এবং প্লাস্টিক লিমিট 20 থেকে 40 এর ভিতরে, যেটা অ্যাক্টিভিটিটা হবে হচ্ছে 0.3 থেকে 0.5 পর্যন্ত, যেটার ক্লে মিনারেলটা হবে হচ্ছে কেওলিনাইট। থ্যাঙ্কস, দ্যাটস অল ফর